হ্যালো, এখন শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা মনে হয় ক্লাসের দিকে যেতে পারি। আচ্ছা, সরি, আজকে হচ্ছে স্লাইড বানাইতে এখন পর্যন্ত আমি কমপ্লিট করতে পারি নাই। আমি এটার দিকে একটু পেছিলাম একটু। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন ঠিক মতো দেখা যাচ্ছে? একটু আমাকে কনফার্ম করবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আজকের আমাদের টপিক যেটা ছিল সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর এনোভা টপিক। তো এনোভার সাথে আমরা যদি একটু পরিচিত হতে চাই, প্রথমেই হচ্ছে এনোভাটাকে আমরা মূলত করে থাকি হচ্ছে, ধরেন আমরা মিন কম্পেয়ার করতেছি, আমরা যেটা লাস্ট দিন মিন কম্পারিজন শিখছিলাম। তো এরকম যদি আমাদের দেখা যায় যে ডিফারেন্ট গ্রুপ চলে আসছে, লাইক আমরা তো দুইটা মিনে টেস্ট করা শিখছি টি টেস্ট দিয়ে। তো ধরেন এবার আমার কাছে দুইটার জায়গায় আরো বেশি ধরনের ডেটা আছে, লাইক হচ্ছে ধরেন আমি গতকালকে একটা এক্সাম্পল দিছিলাম, আমরা দুইটা স্কুলের মিন টেস্ট করতেছি। তো আজকে হচ্ছে আমরা দুইটা স্কুলের মেইন টেস্ট না, আমরা চেষ্টা করব হচ্ছে যে দুইয়ের বেশি যে আছে মানে তাদের আমরা মেইন টেস্ট করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রগুলো আমরা কিভাবে করতে পারি সেই জিনিসগুলো দেখবো। যেমন ধরেন হচ্ছে আমি যদি বলি যে আমার দুইটা স্কুলের জায়গায় ধরেন আমার কাছে এবার তিনটা স্কুল আছে, তো আমি তিনটা স্কুলের ক্লাস 9-এর ম্যাথ সাবজেক্টের মার্ক নিয়ে যদি কম্পারিজন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই জায়গাগুলোতে আমরা মূলত এনোভা নিয়ে আসি। আমি আবার এক্সাম্পলটা একটু দেওয়ার চেষ্টা করি। আমরা গতদিন টি টেস্ট করতেছিলাম দুইটা স্কুলের একই সাবজেক্টের মার্ক কম্পারিজনের জন্য, মিন টেস্টের জন্য। বাট এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একই সাবজেক্টের দুইটা স্কুল না, দুইয়ের বেশি স্কুলের কম্পারিজনের জন্য। ঠিক আছে। তো এখানে আমি লিখে রাখছি যে আমরা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সটা কেন করে থাকি। স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ টু কম্পেয়ার মিনস অফ মাল্টিপল গ্রুপস, বিভিন্ন রকম গ্রুপের জন্য আমরা মিন টেস্টের জন্য এটা করে থাকি। তারপরে সেকেন্ড পয়েন্টে আমি রাখছি হচ্ছে ডিটারমাইন্স ইফ দেয়ার আর সিগনিফিকেন্ট ডিফারেন্স বিটুইন গ্রুপস এন্ড গ্রুপ মিনস, গ্রুপ মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা এই জিনিসগুলো আমরা চেক করে থাকি। তো আমরা এই ধরনের দুই ধরনের জিনিস চেক করতে থাকি, একটা হচ্ছে বিটুইন গ্রুপ ভেরিয়েন্স, একটা হচ্ছে উইদিন গ্রুপ ভেরিয়েন্স। উইদিন গ্রুপ হচ্ছে কি, ধরেন প্রত্যেকটা স্কুলের, ধরেন আমি এ বি সি তিনটা স্কুল নিয়ে কাজ করছি, তো এই স্কুলের ক্লাস 9-এর ম্যাথ সাবজেক্টে যে মার্কগুলো আছে তাদের মধ্যকার যে রিলেশনটা, এই রিলেশনটা আমি উইদিন গ্রুপ হিসেবে বিবেচনা করব। বিটুইন গ্রুপ মিনস ধরেন আমি এ স্কুল বি স্কুল সি স্কুল তিনটা স্কুলের মধ্যে যে অবজারভেশন গুলো আছে, এই তিনটা স্কুলের অবজারভেশন গুলোর মিন নিয়ে যখন আমি কাজ করব তখন সেটা হচ্ছে বিটুইন গ্রুপস। তো এইভাবে হচ্ছে আমরা এনোভা নিয়ে কাজ করে থাকি। তো এনোভা হচ্ছে আমাদের কাছে আপাতত নর্মালি আমরা দুইটা এনোভা আমাদের কাছে পরিচিত, একটা হচ্ছে ওয়ান ওয়ে এনোভা, একটা হচ্ছে টু ওয়ে এনোভা। এর বাইরে নর্মালি আমাদের কাছে আছে কিছু এনোভা বা নেস্টেড এনোভা আছে বা মিক্সড এনোভা আছে। তো এই জিনিসগুলো খুব একটা দরকার পড়ে না, দরকার পড়ে এইগুলা জিনিস, মানে মেইনলি আমরা কনসেপ্টটা জানার চেষ্টা করব, বাকিটা আমরা নিজেরা বের করে নিতে পারবো আশা করি। তো ওয়ান ওয়ে এনোভা হচ্ছে আমরা কেন করি, ওয়ান ওয়ে এনোভা ইজ ইউজড হোয়েন আমার একটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, দুইটা বা দুইয়ের বেশি যখন আমার কাছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে, সেই অবস্থায় যখন আমরা টেস্ট করতে চাই, এই অবস্থায় টেস্ট করার জন্য আমাদের এই অ্যানোভাটা টেস্ট করতে হয়। তো এখানে আমরা যেটা রাখছি যে আমরা টেস্ট করছি টেস্ট দ্য ইফেক্টস অফ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফ্যাক্টর উইথ মাল্টিপল লেভেলস অন আ কন্টিনিউয়াস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এই জিনিসটা যখন আমরা করতে যাচ্ছিলাম যে আমরা ধরেন তিনটা স্কুলের মিন মার্কের মিনটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তো সেই টাইমেই হচ্ছে আমরা নরমালি ওয়ান ওয়ে অ্যানোভাটা করে থাকি। এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি যে কম্পেয়ারিং এক্সাম স্কোরস অফ স্টুডেন্টস ইন দ্য থ্রি ডিফারেন্ট টিচিং মেথডস। তো এই যে আমরা যে তিনটা মেথডে যখন একই স্টুডেন্টকে আমি পড়াইছি, পড়ানোর পরে তিনটা মেথডে পড়ানোর পর তিনবার এক্সাম নিছি, নেওয়ার পরে তাদের তিন ভাবে মার্কটা আমি কাউন্ট করে নিছি। তো এই মার্কের মধ্যে যদি আমি কম্পেয়ার করতে চাই যে কোন মেথডটা বেটার ছিল, এই জিনিসটা করার জন্য আমরা যেটা প্রসিডিউর ফলো করি সেটা হচ্ছে ওয়ান অ্যানোভা। এখানে আমাদের কিছু অ্যাজাম্পশন থাকে, নরমালি আমি বলছিলাম এগুলো প্যারামেট্রিক টেস্টের মধ্যে অ্যাজাম্পশন থাকবেই, এন্ড অ্যাজাম্পশন গুলো মাস্ট স্যাটিসফাই করতে হবে, তারপরে আমরা হচ্ছে টেস্টের দিকে যেতে পারবো। তো অ্যাজাম্পশন কি আছে এখানে, প্রথম অ্যাজাম্পশন হচ্ছে নরমালিটি। দ্যাট মিনস আমার কাছে যে ডেটাগুলো থাকবে প্রত্যেকটা ভেরিয়েবলের আন্ডারে, এই ডেটাগুলোকে মাস্ট নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করতে হবে। নরমাল ডিস্ট্রিবিউশন কেমন, আমরা লাস্ট দিন দেখছিলাম নরমাল ডিস্ট্রিবিউশন হচ্ছে নরমাল একটা শেপ, যে আমরা নরমালি যেটা চিন্তা করি টেন্ডেন্সি থাকে কি সেন্ট্রাল টেন্ডেন্সিটা বেশি থাকবে। ধরেন আমরা হচ্ছে বয়স নিয়ে চিন্তা করতেছি, তো দেখা গেল যে একটা ক্লাসের মধ্যে একটা নির্দিষ্ট এজ অনেক বেশি রিপিট হয়, বাকি তার আশপাশে এজ গুলো একটু রেঞ্জ কম থাকে। তো এরকম একটা নির্দিষ্ট জিনিস যদি ফলো করে থাকে সেটাকে আমরা বলি হচ্ছে নরমালিটি। হোমোজেনিটি অফ ভেরিয়েন্স মানে হচ্ছে প্রত্যেকটা যে আমরা যে ভেরিয়েবল গুলো নিয়ে কাজ করবো সেই ভেরিয়েবল গুলোর মধ্যে যে ভেরিয়েন্সটা থাকবে ভেরিয়েন্সটা ইকুয়াল হতে হবে। তিনটা স্কুলের মিন নিয়ে যখন আমি কাজ করব, তিনটা স্কুলের যে ডেটা সেটটা থাকবে ডেটা সেটের মধ্যে ভেরিয়েন্সটাকে ইকুয়াল হতে হবে তিনটার জন্য।
এটাই হচ্ছে আমার হোমোজেনিটি অফ ভেরিয়েন্স। তারপরে পয়েন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স হচ্ছে অবজারভেশন গুলো অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এটাই হচ্ছে আমাদের এখানকার রিটার্ন। এরপরে এখন যদি আমরা চলে আসি ওয়ান ওয়ে অ্যানোভা আমরা কিভাবে করতে পারি। ওয়ান ওয়ে অ্যানোভা করার জন্য নর্মালি আমাদের ওয়ান ওয়ে বার্থওয়েট লিখতে হয়, তাহলেই আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা হয়ে যায়। আমি একটু স্ট্রেট ওপেন করে নিই। আমরা হচ্ছে বার্থওয়েট ডেটা সেটটা ওপেন করে নেব। আমি ওপেন করে নিলাম। ওকে, হচ্ছে আমার ডু ফাইলটা ওপেন করে নেব একটু। আমার ডু ফাইল ওপেন হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন ওয়ান ওয়ে টেস্টটা করতে যাব তখন আমাদের কাজ হচ্ছে, এই যে দেখেন আমি এখানে মার্ক করছি ওয়ান ওয়ে, তারপর হচ্ছে কোন দুইটা ভেরিয়েবলের মধ্যে আমি চেক করতে যাচ্ছি। প্রথমে আমি যদি আমার ভেরিয়েবলটাকে একটু দেখে নিতে চাই, ধরেন আমি বিআর লিখে দিলাম। দেখেন আমার ডেটা সেটটা হচ্ছে এরকম। ডেটা সেটটাতে কোনটা কি মিন করতেছে, লো মিন করতেছে, একটা লো বার্থ ওয়েট, এজ হচ্ছে আপনার বয়সটা দিছে, এলডব্লিউটি হচ্ছে ওয়েট ইন পাউন্ডস এট লাস্ট মেজারমেন্টস, রেস কি, রেস মিন করতেছে হচ্ছে রেস অফ মাদার, তারপরে হচ্ছে স্মোক করে কিনা এরকম একটা ভেরিয়েবল, তারপরে হচ্ছে পিটি হিস্টোরি অফ প্রিমেচিউর লেভেল, তারপরে এসটি হচ্ছে হিস্টোরি অফ হাইপারটেনশন, তারপরে ইউআই হচ্ছে প্রেজেন্স অফ ইউটারনাইন ইরিটেবিলিটি, তারপর এরকম বিভিন্ন আছে। বিডব্লিউটি হচ্ছে বার্থ ওয়েট ইন গ্রামস, এরকম বিভিন্ন ভেরিয়েবল আমার কাছে আছে। তো ধরেন আমি এখানকার মধ্যে দুইটা ভেরিয়েবলের মধ্যে মিন টেস্ট করতে চাচ্ছি। তো দুইটা ভেরিয়েবল যখন আমি মিন টেস্ট করতে যাব তখন আমাকে যেটা করতে হচ্ছে, আমি বার্থ ওয়েট আর রেস, মানে রেসের রেসপেক্টে বার্থ ওয়েটটাকে আমি চিন্তা করব যে রেস মানে হচ্ছে কি, ধরেন সে ব্ল্যাক নাকি হোয়াইট নাকি আদার্স। আমরা তো নর্মালি আদার্স এর মধ্যে পড়ি, আবার দেখা যায় ইউরোপিয়ানরা হোয়াইট এর মধ্যে পড়ে, আফ্রিকানরা ব্ল্যাক এর মধ্যে পড়ে, মানে তাদের রেসিজম অনুযায়ী। ব্ল্যাক হয় সেই ক্ষেত্রে তার, হ্যালো, আমার কথা কি ঠিক? ভাইয়া আপনার নেটে প্রবলেম দিচ্ছে, আর সাথে স্ক্রিন শেয়ারও বন্ধ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা, আচ্ছা। আমি ফোনে নেট দিয়ে কানেক্ট করছি, বাট ফোনে কল আসছিল তো এই জন্য। আচ্ছা যাই হোক। তো এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা করা শিখবো। ওয়ান ওয়ে অ্যানোভা করার জন্য আমরা হচ্ছে কোডটা যদি রান করতে চাই, রান করার জন্য দেখেন ওয়ান ওয়ে লিখবো আমি। প্রথমে ওয়ান ওয়ে লেখার পর বার্থ ওয়েটের যে ভেরিয়েবলটা ছিল আমার ওয়েটটা লিখলাম, মানে কাকে নিয়ে আমি কোচ করতে চাই, কার রেসপেক্টে করতে চাই সেটা আমি রেস করে দিয়ে দিলাম। তো এটা যদি আমি রান করি তো দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ওয়ে এটা রান হয়ে গেছে। আমার অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স এর মধ্যে রেজাল্ট গুলো চলে আসছে। তো স্বাভাবিকভাবেই দেখেন এখানে আমার বিটুইন গ্রুপস এর মধ্যে একটা পি ভ্যালু চলে আসছে, এফ ভ্যালু আছে। আমি চাইলে এফ ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে পারি, আমি চাইলে পি ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে পারি। তো পি ভ্যালুতে এখানে আমার যেটা চলে আসছে 0.0083, দ্যাট মিন্স অনেক লো। সো আমি এটাকে কি বলবো, আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করব, অল্টারনেটিভ হাইপোথিসিস আমি এখানে অ্যাকসেপ্ট করব। এটাই হচ্ছে আমার এখানকার কাজ বিটুইন গ্রুপস এর জন্য। আমরা এখানে দেখতে পাচ্ছি বিটুইন গ্রুপস মানে হচ্ছে আমরা একটা গ্রুপ আরেকটা গ্রুপের সাথে কম্পেয়ার করছি। যেমন ব্ল্যাক গ্রুপটা কম্পেয়ার করতেছে হচ্ছে আপনার হোয়াইটের সাথে, এইরকম করে যে আমরা পাইছি এস এস মানে হচ্ছে সাম স্কোয়ার, ডিএফ মানে হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, এম এস মানে হচ্ছে মিন অফ স্কোয়ার, এফ মানে হচ্ছে এফ ভ্যালু, প্রবাবিলিটি এটা হচ্ছে পি ভ্যালুটা নরমালি এখানে আমরা মিন করছি। আর সোর্স হচ্ছে আমরা কোন ডেটা সেটা নিয়ে কাজ করতেছি, বিটুইন গ্রুপস এন্ড উইদিন গ্রুপস। তো এইভাবে আমরা এখানে করতেছি। এখানে নিচে কাই স্কোয়ারের ভ্যালু চলে আসছে আপনার, এখানে যে কাই স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, আর এটা হচ্ছে ওই যে পুরা এই যে টেবিলটার এটা হচ্ছে পি ভ্যালু 0.719। ঠিক আছে, এটা হচ্ছে নরমালি আমাদের ওয়ান ওয়ে টেবল। এটাকে আমরা আরো একভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা কমন প্রসিডিউর। আমি যদি একটু দেখাই, আমি যদি প্রথমে লিখি এনোভা কার কার মধ্যে করবো, বার্থওয়েটের করব, কার সাপেক্ষে, রেসের সাপেক্ষে, এটা লিখে ফেলছি। তারপর এস্টিমেটস টেবিল, এখানে যে টেবিলটা আছে টেবিলটা আমি মূলত দেখতে চাচ্ছি। তো আমি যদি এখানে দেখাই আমার রেজাল্ট আসছে হচ্ছে এই যে প্রথমে আসে আমার এনোভা টেবিলটা আসছে। এবার আমার মডেলের রেসপেক্টে আসে, সোর্স হচ্ছে মডেল, একটা হচ্ছে রেস, একটা হচ্ছে রেসিডুয়ালস। তো এগুলো চলে আসছে। এখানে হচ্ছে পার্শিয়াল সাম স্কোয়ার আসছে, তারপর ডিগ্রিস অফ ফ্রিডম আসছে, সেম জিনিসই আসে সবকিছু। মডেলের মধ্যে দেখেন 0.0083, আমার একটু আগে যা ছিল এখনো তাই আসছে, রেসের জন্য তাই আসছে। ওকে, ফাইনালি এটাই আমার চলে আসে আর কি। এই যে এখানে নিচের দিকে এস্টিমেট টেবলটা চলে আসছে, আমার এস্টিমেটেড টেবল কত, কন্টিনিউয়াস কনস্ট্যান্টটা কি ছিল, ব্ল্যাক কি ছিল, আদার কি ছিল রেসের মধ্যে, এই জিনিসগুলো আমার চলে আসে। মূলত এই যে আমরা সেম মানে অ্যানোভাটা আমরা সেম আলাদা ভাবে নিয়ে আসলাম জাস্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম, ধরেন
ওকে, আমি যদি একটা জিনিস বলতে চাই, এখানে ধরেন আমার ছিল কি ব্ল্যাক ছিল, তারপরে হচ্ছে হোয়াইট ছিল, দেন এটা ছিল। তো আমরা এখানে জাস্ট বলতে পারি যে এখানে নাল হাইপোথিসিস আমার কি ছিল, যে কোনো ইফেক্ট নাই, ব্ল্যাক হোয়াইট এন্ড আদার্স এর কোনো ইফেক্ট নাই। নাল হাইপোথিসিস আমরা কেবলমাত্র এটা বলছিলাম। তো আমার পি ভ্যালু বলতেছে আই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। সো আমি যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করি, তাহলে আমার এখন কনক্লুশন কি? আমার কনক্লুশন হচ্ছে এখানে ব্ল্যাক হোয়াইট এন্ড আদার্স এর ইফেক্ট আছে, এটা হচ্ছে আমার কনক্লুশন। বাট কার ইফেক্ট আছে এটা কি আমি জানি? ব্ল্যাকের ইফেক্ট আছে নাকি হোয়াইটের ইফেক্ট আছে না আদার্স এর ইফেক্ট, নাকি তিনটার ইফেক্ট আছে নাকি যে কোনো দুইটার ইফেক্ট আছে, এটা তো আমি জানি না। এইটা টেস্ট করার জন্য আমরা টুকিস টেস্ট করি, টুকিস টেস্ট। তো এই টেস্টটা করার জন্য আমার এখানে, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, টুকিস টেস্ট করার জন্য আমার এখানে লাগবে পিডব্লিউ কম্পেয়ার রেসের রেসপেক্টে করতে যাচ্ছি কি টুকিস টেস্ট করতে যাচ্ছি। আমি যদি এটা রান করি, দেখেন এখানে আমার চলে আসছে, এখানে আমার যেটা আসছে যে পেয়ার ওয়াইজ কম্পারিজন করতেছি আমি, ব্ল্যাক এন্ড ভার্সেস হোয়াইট যখন আমি কম্পেয়ার করতেছি, তখন দেখেন আমার ইন্টারভাল চলে আসছে, স্ট্যান্ডার্ড এরর আসে, কন্ট্রাস্ট চলে আসছে। তারপরে আদার্স এর সাথে হোয়াইট কম্পেয়ার করতেছি একবার, আদার্স এর সাথে একবার ব্ল্যাক কম্পেয়ার করতেছি। মানে আমার এখন হাইপোথিসিস তিনটা, একটা হচ্ছে ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। এতটুকু নিয়ে যদি চিন্তা করি, নাল হাইপোথিসিস হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে কোনো পার্থক্য নাই। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে নাল এন্ড হোয়াইট অনেক বেশি পার্থক্য আছে, এটা হচ্ছে একটা। আবার সেকেন্ডটার জন্য এটা চিন্তা করি, আদার্স আর হোয়াইটের মধ্যে কোনো পার্থক্য নাই, আবার এদের মধ্যে পার্থক্য আছে, নাল এন্ড অল্টারনেটিভ হচ্ছে এরকম, আবার তারপরটাও ফেল। তো এইভাবেই হচ্ছে নরমালি আমরা এই জিনিসটা করে থাকি। এরপরে যদি আমরা এখন দেখি এই জিনিসটা করার পরে মেইনলি আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, আমি একটু ভিজুয়ালাইজেশনটা দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখেন, এই যে এখানে হোয়াইটের জন্য আপনারা মিনটা দেখতে পাচ্ছেন, প্লাস ডেটার স্প্রেডটা দেখতে পাচ্ছেন। আপনি ডেটাটা হচ্ছে এখানে অনেক বেশি স্প্রেড, এটাও অনেক বেশি নিচে স্প্রেড। আবার ব্ল্যাকের জন্য দেখেন, ব্ল্যাকের জন্য এখানে এটা এই যে নিচে একটা গোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আউটলায়ার্স ডাটা, এটা হচ্ছে অনেক দূরে আছে। এবার আদার্স এর জন্য দেখেন, আদার্স এর জন্য সেম আমরা দেখতে পাচ্ছি, এই যে এই বক্স, এটা হচ্ছে বক্স প্লট। আমার মনে হয় আপনাদেরকে বক্স প্লট অলরেডি পড়াই ফেলছে। তো বক্স প্লট কিভাবে এক্সপ্লেইন করে আমার মনে হয় আপনারা জানেন, আমি জাস্ট হালকা একটু বলে দিই। দেখেন এখানকার মিনটা নিচের দিকে আছে, মানে মিডিল থেকেও নিচের দিকে আছে। সো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এটার মিনটা হচ্ছে নিচের দিকে, মানে নিচের দিকে টেন্ডেন্সি অনেক বেশি। এইটার মিনটা দেখেন আবার মিডিল থেকে উপরের দিকে আছে একটু বেশি, তার মানে হচ্ছে এটার রেঞ্জটা উপরের দিকে। বাট এটার আবার বক্সটা দেখেন, এই বক্সটা তুলনামূলক এই বক্সটা থেকে ছোট, তাহলে আমরা কি বলতে পারি এখানে বেশিরভাগ মানুষই একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত। আবার তারপর এটাও দেখেন, এটাতে আবার বক্সটা বড়, বাট মিনটা এভারেজ থেকে একটু বেশি। দ্যাট মিনস আমরা এখানে আবার ওইভাবে ড্র করতে পারবো, বলতে পারবো জিনিসগুলো, এই জিনিসগুলোতে ডেটার গুলো থাকতে পারে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এগুলা। তো এইভাবে হচ্ছে আমরা মূলত বক্স প্লট নিয়ে এই জিনিসটাকে শো করে থাকি। এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এরকম, তো আমরা এখানে অলরেডি এই জিনিসগুলো দেখে ফেলছি, বক্স প্লট করে ফেলছি। এবার আমরা যাব টু ওয়ে এনোভা। আচ্ছা, ওয়ান ওয়ে এনোভাতে তো আমরা করলাম কি, দুইটার জায়গায় তিনটা চারটা স্কুল নিয়ে আমরা কাজ করে দেখলাম, তো এটা করতেই পারি। এরপরে আমরা এখন যেটা করব, তো আমরা এখন দেখবো যে তিনটা ভেরিয়েবলের রেসপেক্টে চিন্তা করে দেখবো। দেখেন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি, এক্সাম্পলটা একটু আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝে যাবো যে কখন কি করতেছি। এখানে এক্সাম্পল যেটা দিছি সেটা হচ্ছে স্টাডিং দ্য ইফেক্টস অফ ফার্টিলাইজার। ফার্টিলাইজারের ইফেক্ট আমরা চিন্তা করব, ফার্টিলাইজার টাইপের ইফেক্ট জমির উপরে কখন। আর শুধু কি ফার্টিলাইজার টাইপ চিন্তা করব না, সোয়েল টাইপটাও চিন্তা করে থাকবো। এই দুইটাই মানে জমি এবং ফার্টিলাইজার দুইটার পার্সপেক্টিভে কিরকম ক্রপ আসবে আমার, সেই জিনিসটা নিয়ে আমি চিন্তা করব। আপনারা কি কেউ কিছু বলতেছেন? কেন্দ্রের নোটিফিকেশন আসলো মেবি, আমার কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে না? নাইম শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি মানে নোটিফিকেশনের সাউন্ড পাইলাম, তো মনে হলো যে আপনারা কেউ কোনো কিছু টেক্সট করছেন। ওকে আচ্ছা, এখন আমরা যদি দেখি যে টু ওয়ে টেস্টের মধ্যে আমরা যেটা করতেছিলাম যে আমরা জমির অবস্থা কি, আমার জমিটাতে আমার কি রকম মাটি আছে, জমির মাটির অবস্থা কতটুকু ভালো, এটা পাশাপাশি হচ্ছে জমিটাতে আমি কি পরিমাণ হচ্ছে ফার্টিলাইজার দিতেছি বা কি টাইপের ফার্টিলাইজার দিতেছি, কি লেভেলের ফার্টিলাইজার দিতেছি, এইগুলোর উপর বেস করে আমি চেক করব আমার ক্রপটা এখন আমি প্রোডাকশনটা কেমন হইতেছে আমার। তো এই জিনিসটা যখন আমি টেস্ট করতে যাব, এরকম টেস্টগুলোর ক্ষেত্রে আমি এনোভা টেস্ট করে দেখবো। দ্যাট মিনস একটা আউটপুট ভেরিয়েবলের উপরে আমার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে কাজ করতেছে, ফার্টিলাইজার টাইপ এন্ড সয়েল টাইপ দুইটাই কাজ করতেছে। ঠিক আছে, এখানেও আমার এজাম্পশন গুলো সেম। নরমালি
নর্মালিটি থাকবে, হোমোজেনিটি অফ ভেরিয়েন্স থাকবে, এন্ড ইন্ডিপেন্ডেন্স থাকবে। আমরা এগুলো অলরেডি পড়ে ফেলছি। নর্মালিটি কি জিনিস ছিল, যে ডেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হতে হবে। হোমোজেনিটি কি ছিল, আলাদা আলাদা ভেরিয়েবল গুলোর যে ভেরিয়েন্সটা থাকবে ভেরিয়েন্সটা ইকুয়াল হতে হবে। দেন ইন্ডিপেন্ডেন্স কি ছিল, অবজারভেশন গুলো ছিল ইন্ডিপেন্ডেন্স। তো এইগুলো নর্মালি শিখছি আমরা। এবার আমরা এখানে জাস্ট টু ওয়ে এনোভাটা করে দেখবো। টু ওয়ে এনোভা করার পরে আমরা জিনিসটা দেখবো, টু কিস টেস্ট করাও দেখবো। ওকে, আমরা এবার টু এনোভাতে চলে যাব। টু এনোভাতে আমাদের এই জিনিসটা লেখার জন্য একটু আগে যেরকম এনোভাতে আমি জাস্ট দুইটা ভেরিয়েবল লিখতেছিলাম, এবার আমি তিনটা ভেরিয়েবল লিখবো। কি কি লিখবো তিনটা ভেরিয়েবল? দেখেন, আমি বার্থ ওয়েটের করতে চাচ্ছি, স্মোক এবং এজ এর রেসপেক্টে বার্থ ওয়েটটাকে আমি নিয়ে চিন্তা করতেছি। তো এটাকে যদি আমি হচ্ছে রান করি, তো দেখেন আপনারা এখানে আমার রেজাল্টটা কি আসছে। আমার রেজাল্ট আসছে হচ্ছে যে এনোভা স্মোক। দেখেন এখানে আমার অ্যাডজাস্টেড আর স্কয়ার সবকিছু চলে আসছে। দেখেন এখানে কি কি আসতেছে, স্মোকেরটাও আসছে, এজ এরটাও আসছে, দুইটার ইফেক্টটাও আমরা দেখতে পাচ্ছি বার্থ ওয়েটের উপরে। মানে এজ এবং স্মোকের রেসপেক্টে বার্থ ওয়েটটা কিরকম হইতেছে, এখানে এই জিনিসটা চলে আসছে। ওকে, এই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা এখান থেকে ওভারভিউ ড্র করতে পারি। অ্যাডজাস্টেড আর স্কয়ার আছে, অবজারভেশন আছে, এখানে সবকিছুই আছে। ওকে, এরপরে আমরা যদি দেখি এখানে, এখন আমরা দেখতে চাইছি যে এই জিনিসটা আসলে কিভাবে আমরা ড্র করতে পারি, এই যে কনক্লুশনটা কিভাবে ড্র করবো। টু কিস টেস্টটা একটু দেখে ফেলি। টু কিস টেস্ট একটা করে ভেরিয়েবলের রেসপেক্টে যদি আমি করি, তাহলে আমার যেটা হবে, দেখেন এখানে আমি টু কিস টেস্টটা করে দেখলাম। স্মোকিংটাতে জাস্ট দুইটাই মানে দুই টাইপেরই ডেটা ছিল, একটা ছিল স্মোকিং করে অথবা স্মোকিং করে না। তো যদি তারা স্মোকিং করে ইয়েস হয় অথবা নো হয়, সেই রেসপেক্টে তাদের মধ্যে যে আমরা সম্পর্কটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ইন্টারভাল সিআই। পাশাপাশি এই দুইটা জিনিস, তাদের কোনো ইফেক্ট আছে কিনা এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমি। ওকে, এরপরে আমি যেটা টেস্ট করতে দেবো, এজ এর কোনো রেসপেক্ট আছে কিনা। এখানে এজ আমার অনেকগুলো ছিল, প্রায় মানে অনেকগুলো ছিল, তো প্রত্যেকটাকেই কম্পেয়ার করছে মূলত এজ এর রেসপেক্টটা কি কি আছে। যাই হোক, আমার এজটা হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস ভেরিয়েবলের মতো, কন্টিনিউয়াস না ক্যাটাগরিক্যালি, বাট অনেকগুলো মানে পার্থক্য ছিল, তো সবগুলো এখানে দেখাইছে আমাকে মূলত। তো আশা করি আপনাদের এরকম, আপনারা এই এজটাকে চাইলে সহজ করার জন্য করতে পারছেন কি, যে আমরা রেকর্ড করে নিই যেরকম করে। দ্যাট মিন্স হচ্ছে এজ ডিস্ট্রিবিউশনটাকে, অনেক বড় এজ গুলোকে আমরা হচ্ছে ছোট ছোট 5 রেঞ্জের বা 10 রেঞ্জের ইন্টারভাল করে নিয়ে তখন যদি টেস্ট করি, তখন দেখবেন আপনাদের কাছে এই জিনিসটা এত বড় কমপ্লেক্স থাকবে না, আপনারা ইজিলি এটাকে করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখবো, আচ্ছা এখানে মনে হয় না তেমন কিছু ছিল। আচ্ছা, পোস্ট অফ টেস্ট আমরা করে ফেলছি। ও আচ্ছা, এখানে এখন আমরা যেটা শিখবো, যে আমরা আসলে তাহলে এনোভাটা অ্যাপ্লাই কোথায় করবো, অ্যাপ্লিকেশনস অফ এনোভা আমরা এই জিনিসটা দেখবো। এনোভার অ্যাপ্লিকেশনস হচ্ছে কম্পেয়ারিং ট্রিটমেন্ট ইফেক্টস ইন ক্লিনিক্যাল ট্রায়ালস। আমরা যে ক্লিনিক্যাল বিভিন্ন ট্রায়ালস করি, ধরেন হচ্ছে আমরা মেডিকেল সেগমেন্টের জন্য যদি চিন্তা করে দেখি, ধরেন আমার একটা করোনার মেডিসিন বলে করোনার কি ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। তো ভ্যাকসিন আবিষ্কার সময় যেটা করা হয়েছিল, প্রথম যেটা করা হয়েছিল আমেরিকাতে, সেটা ছিল এরকম যে প্লাসেবো নেওয়া হয়েছিল প্লাস নর্মাল ভ্যাকসিনেশন ছিল। তো কিছু ভলেন্টিয়ারকে সিলেক্ট করার পরে তাদেরকে কাউকে হচ্ছে জাস্ট প্লাসেবো দেওয়া হয়েছিল, কাউকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে বলা হয় নাই তাদেরকে কি দেওয়া হয়েছে। এইটা ইনপুট করার পরে তাদেরকে হচ্ছে অবজারভেশনের মধ্যে রাখা হয়েছিল। ফাইনালি তাদের রেজাল্ট নিয়ে হচ্ছে একটা রিপোর্ট এরকম করে অ্যানালাইসিস করা হয়েছিল। এই অ্যানালাইসিসটা যদি করতে চান যে আমার হচ্ছে কোনটা বেটার, আমার মানব দেহের উপরে কোনটা বেটার, ভ্যাকসিনটা বেটার নাকি প্লাসেবোটা বেটার, এই যে ধরনের আপনি টেস্ট করতে চান, যদি এই টেস্ট করার জন্য আমরা নরমালি অ্যানোভা ইউজ করে থাকি। সেকেন্ড অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার অ্যানালাইজিং ডিফারেন্স ইন ক্রপ। এই যে একটু আগে যেটা করলাম, যে আমার জমির উপরে বিভিন্ন রকম ফার্টিলাইজার, জমির ইফেক্ট কতটুকু, জমিটার মানের কতটুকু ইফেক্ট থাকে, তো এই জিনিসটাই হচ্ছে আমার অ্যানোভা। ঠিক আছে, এরপরে আমরা যদি দেখি যে এক্সামাইনিং দ্য ইম্প্যাক্ট অফ ডিফারেন্ট টিচিং মেথডস অন স্টুডেন্ট, আমরা এটাও একটু আগে আমরা অলরেডি বলে ফেলছি যে বিভিন্ন টিচিং মেথডের মাধ্যমে স্টুডেন্টরা যে শিক্ষাটা লাভ করে সেই শিক্ষাটার মধ্যে কি কি পার্থক্য থাকে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা আবার বিভিন্ন স্কুলে বিভিন্ন স্টুডেন্টের আমরা যদি নিয়ে ফেলি, সেটা আবার ইন্ডিপেন্ডেন্টের মধ্যে চলে যাবে। ওকে, এরপর হচ্ছে ইনভেস্টিগেটিং দ্য ইফেক্টস অফ ভেরিয়াস ফ্যাক্টরস অফ এমপ্লয়ি প্রোডাক্টিভিটি। একটা এমপ্লয়ি তার হচ্ছে যে এক্সপেরিয়েন্স বাড়ানোর জন্য, ধরেন আমরা যদি চিন্তা করে থাকি যে কি কি ফ্যাক্টর কাজ করে থাকে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টর গুলোর যদি ইনফ্লুয়েন্স কতটুকু থাকে এই জিনিসটাকে, বা ইনফ্লুয়েন্স আছে কিনা। ধরেন আমরা যদি বলি যে বয়স বাড়ার সাথে সাথে একজন ওয়ার্কারের এক্সপেরিয়েন্স বৃদ্ধি পায়, তো এটা নরমালি আমার টার্গেট, বাট আমাকে নাল হাইপোথিসিস কি রাখতে হবে, যে ওয়ার্ক বাড়লেও এক্সপেরিয়েন্স বাড়বে না, এটা আমার নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে এটা বাড়লে এটা বাড়বে। তো এই জিনিসগুলো যখন আমি টেস্ট করতে যাবো, এই টেস্টগুলো নরমালি আমরা হচ্ছে এনোভা দিয়ে করতে পারি। ওকে, এরপরে এখন যদি আমরা দেখি এখানে
আমরা ইন্টারপ্রেট কিভাবে করব অ্যানোভাকে? ইন্টারপ্রেট করার জন্য আমার যেটা সিস্টেম সেটা হচ্ছে এখানে আমাকে এফ স্ট্যাটিস্টিক দেওয়া থাকে, এফ ভ্যালু চলে আসে আমার এখানে। তো এফ ভ্যালু আসলে আমি চাইলে এফ ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে পারি, বাট আমার সাজেশন হচ্ছে আমরা পি ভ্যালু ইউজ করব। কেন ইউজ করব? কারণ পি ভ্যালু হচ্ছে সার্বজনীন, সবগুলোর জন্য গ্লোবাল, মানে আমরা পি ভ্যালু দিয়ে সবগুলো টেস্ট মানে ইউজ করতে পারবো। সো একটা জিনিস শিখলেই এনাফ, সেটা হচ্ছে পি ভ্যালু। পি ভ্যালু আমরা কি শিখছি? 5% এর জন্য 0.05 এর থেকে যদি কম হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসকে রিজেক্ট করে দিব। এরকম করে আমরা পি ভ্যালু দিয়ে টেস্ট করব। আর এখানে আমরা পাশাপাশি রাখছি পোস্ট হক টেস্ট। পোস্ট হক টেস্টের কাজ কি? পোস্ট হক টেস্টের কাজ হচ্ছে আমরা প্রথমে অ্যানোভাতে ডিসিশন নিব যে এখানে এই এই ফ্যাক্টরের ইফেক্ট আছে। যেমন আমরা যেটা বলতেছিলাম যে একটা জমির উপরে ফসল উৎপাদনের উপরে জমির ইফেক্ট আছে, প্লাস ফার্টিলাইজার ইমপ্লিমেন্টেশনের ইফেক্ট আছে, দুইটা জিনিস চিন্তা করতেছি। তো এনোভাতে আমি ডিসিশন নিব হচ্ছে সেখানে জমির ইফেক্টটা আসলে সিগনিফিকেন্ট, নাকি হচ্ছে ফার্টিলাইজার ইফেক্টটা সিগনিফিকেন্ট, নাকি দুইটারই ইফেক্ট সিগনিফিকেন্ট, আমি জাস্ট এতটুকু ডিসিশন নেব। এরপরে আমি যেটা করব পোস্ট অফ টেস্টের মধ্যে, জমির মধ্যে কোন জমিটার ইফেক্ট বেশি, সার বা ফার্টিলাইজারের মধ্যে কোন সারটার ইফেক্টটা বেশি, এই জিনিসটা আমি তখন ইন্ডিভিজুয়ালি জাজ করব। এটা আমার টু কিস টেস্ট। তো ওইভাবে আমরা মূলত হচ্ছে এনোভা করি, দেন এনোভার মাঝখানে এই যে টু কিস টেস্টটা করে ফেলি। আমার মনে হয় আমি অনেক কিছু পড়া ফেলছি। আপনারা এখন এখান থেকে প্রশ্ন করতে পারেন চাইলে। আচ্ছা, আপনাদের কি কোনো সমস্যা মানে হয় না, মনে হয় না এখন পর্যন্ত, নাকি আপনারা আসলে বুঝতে পারেন নাই? কারণ আমার মনে হচ্ছে এনোভা, আপনাদের যদি একটু হলেও রিসার্চ এর মানে ধারণা থাকে তাহলে দেখবেন যে এনোভা অনেক বেশি অ্যাপ্লিকেবল। আচ্ছা ভাই, টু ওয়ে এনোভা টেস্টার যে রেজাল্ট ওইটা আর একটু যদি ব্যাখ্যা করতেন। ও আচ্ছা আচ্ছা, এটা সেম মোটামুটি ওয়ান এনোভার মতোই, আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু। ওকে, টু এনোভা, আমরা যদি টু এনোভাতে যাই, ওকে, আমরা টু ওয়েতে ছিল হচ্ছে, আচ্ছা আমাকে এখান থেকে কপি করতে হবে একটু। প্রথমে কাজ হচ্ছে আমি এনোভা লিখলাম, এনোভা লিখার পরে আমি কাকে টেস্ট করতে চাচ্ছি, আমি কোন জিনিসটাকে টেস্ট করতে চাচ্ছি, আমি টেস্ট করছি বার্থওয়েটকে, তো আমি বিডব্লিউটি প্রথমে লিখে ফেলছি। তারপরে আমি চিন্তা করব কোন কোন ভেরিয়েবলের ইফেক্ট আমি টেস্ট করতে চাচ্ছি, আমি স্মোকের ইফেক্ট টেস্ট করতে চাচ্ছি, এজের ইফেক্ট টেস্ট করতে চাচ্ছি। তো আমি দুটাকে পরে লিখে দিচ্ছি। তারপরে এটা যদি আমি দিয়ে দেই, দিয়ে দিলে এখানে আমার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে টেবলটা চলে আসছে এনোভার। এনোভার টেবলটাতে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার নাম্বার অফ অবজারভেশন ছিল 189টা, এই জিনিসটা আমার আসে। আর স্কোয়ার্ড এর ভ্যালু চলে আসছে। আর স্কোয়ার্ড মূলত একিউরেসিতে আমার এটা 18% একিউরেসি শো করতেছে আসলে। তারপরে রুট মিন স্কোয়ার এখানে চলে আসছে। আচ্ছা, মিন স্ট্যান্ডার্ড এরর এখানে ছিল। তারপরে আমরা এখানে যে মডেলের মধ্যে দেখতে পাচ্ছিলাম, যে মডেল বলতে বোঝাচ্ছি আমি যে আমার যে পুরো একটা মডেল আমি মানে চিন্তা করতেছি যে এটার উপরে বার্থ ওয়েটের উপরে স্মোক এন্ড এজ দুইটার ইফেক্ট আছে, এটাই হচ্ছে মডেল। সেই জিনিসটাকে আমি যদি দেখি এখানে, এটা হচ্ছে পার্শিয়াল সাম অফ স্কোয়ার, এটা হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, এটা হচ্ছে মিন স্কোয়ার, এটা হচ্ছে এফ ভ্যালু। এই যে দেখেন এফ ভ্যালু দেওয়া আছে 1.53। আপনি চাইলে এফ ভ্যালু দিয়ে কম্পেয়ার করতে পারেন, অথবা আমি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে যে পি ভ্যালুটা। পি ভ্যালুটা দেখেন 0.06, দ্যাট মিনস এটা 0.05 এর থেকে বেশি। 0.05 এর থেকে যেহেতু বেশি, দ্যাট মিনস আমি এখানে বলবো এটাতে আমি যে মডেলটা ফিট করতেছি যে বার্থ ওয়েটের উপরে স্মোক এবং এজ দুইটারই ইফেক্ট আছে, এই মডেলটা সত্য। দেখেন আমি প্রথমে নাল হাইপোথিসিস কি ছিল, যে দুইটারই ইফেক্ট নাই, কোনোটারই ইফেক্ট নাই, এটাই ছিল আমার এটা বার্থ ওয়েট। এরপর আমি দেখতে পাচ্ছি ইফেক্ট আছে, অল্টারনেটিভ হাইপোথিসিস। তো আমি এখানে কি করব, নাল হাইপোথিসিসকে আমি রিজেক্ট করতে পারবো না। কারণ হচ্ছে কি, যে আমার এই ভ্যালুটা 0.05 এর থেকে বড়, যেহেতু 0.05 এর থেকে বড়, আমি এখানে আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারতেছি না। আমি এবার দেখি যদি স্মোকের জন্য দেখেন 0.01, দ্যাট মিনস এটা হচ্ছে আমার 0.05 এর থেকে ছোট। তার মানে আমি এখানে বলতে পারবো হ্যাঁ স্মোকের একটা ইফেক্ট আছে, অনেক বেশি সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। বাট এখানে দেখেন এজের জন্য দেখেন 0.1874। তো এইটার জন্য আমি দেখতে পাচ্ছি এটার পি ভ্যালু 0.05 এর থেকে কিন্তু এটা বড়। দ্যাট মিনস আমি বলতে পারবো বার্থ ওয়েটের উপরে এজের কোনো ইফেক্ট নাই। দ্যাট মিনস এটা আমাকে মিন করতেছে হচ্ছে যে আমি নাল হাইপোথিসিস এখানে রিজেক্ট করতে পারবো না। আমি মনে হয় বুঝাতে পারছি। হ্যাঁ, বুঝছি এখন।
আচ্ছা, মূলত আমরা এই যে পি ভ্যালু দিয়ে টেস্ট করা ট্রাই করব। এফ ভ্যালু দিয়েও টেস্ট করা যায়, বাট আমি সাজেস্ট করি না। কেন? কারণ এফ ভ্যালু দিয়ে এফ টেবিলকে চেক করতে হয়, এটা অনেক কষ্টকর। আর নর্মালি আমাদের যত ধরনের সফটওয়্যার আছে, সেটা স্টেটা না, যাবতীয় যা যা সফটওয়্যার আছে প্রত্যেকটা সফটওয়্যারই এখন হচ্ছে প্রি ডিফাইন্ড গুলাতে তো পি ভ্যালুই দেয়। আর এমনি যেগুলো কোডিং বেসড লাইক আর প্রোগ্রামিং বলেন বা পাইথন বলেন, সবকিছু পি ভ্যালু বের করা যায়। সো পি ভ্যালু ইজ বেটার। ওকে, এর বাইরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। হ্যাঁ, পূজা ঘোষ, জি। ভাইয়া যদি হচ্ছে পি ভ্যালু আপনার 0.05 এর নিচে হয় তখন আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব, আর যদি জি 0.05 এর উপরে হয় তাহলে নাল হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করব, তাই তো? নাল হাইপোথিসিস আমরা নরমালি অ্যাকসেপ্ট করি না। আমাদের বিষয়টা হয় এরকম যে আমাদের যে ডেটা সেটটা আছে, আমি যেটা গতদিন বলতেছিলাম, আমাদের যে ডেটা সেটটা আছে, এই ডেটা সেটে যে ডেটাগুলো অবজারভেশন গুলো আছে, এই অবজারভেশন গুলো এনাফ না আমাকে এভিডেন্স দিতে যে আমার নাল হাইপোথিসিস রিজেক্ট করতে হবে। মানে আমার টার্গেট হচ্ছে নাল হাইপোথিসিস রিজেক্ট করা। তো আমি এখানে বলবো এরকম যে আমার ডাটা সেটটা এনাফ এভিডেন্স আমাকে দিতে পারে নাই নাল হাইপোথিসিস রিজেক্ট করার, তাই আমি নাল হাইপোথিসিসকে নিয়ে কাজ করবো এখন। আমি কি বুঝাতে পারছি? মানে বিষয়টা এমন, যখন আমাদের কাছে ইনাফ স্যাম্পল না থাকবে বা আমরা কালেক্ট করতে না পারবো, যদি আমাদের স্ট্যাটিস্টিক্যালি আসে যে নাল হাইপোথিসিসটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, ওই টাইমে আমরা কনক্লুশনটা এভাবে দিব যে আমার কাছে ইনাফ স্যাম্পল নাই বলেই আমি নাল হাইপোথিসিসটা নিয়ে কাজ করছি, এমন। স্যাম্পল না, আমাকে বলতে হবে এনাফ এভিডেন্স নেই। আপনি হইতে পারে 1 লাখ স্যাম্পল কালেক্ট করতেন, বাট আপনার নাল হাইপোথিসিস রিজেক্ট হয় নাই, এটা হইতেই পারে, স্বাভাবিক, কারণ আপনার ডেটাটাই এরকম হইতে পারে। বাট আপনি হয়তো বা জানেন একটা জিনিস তো সত্যি, যে হচ্ছে পৃথিবী প্রতিনিয়ত চেঞ্জ হইতেই আছে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে নাল হাইপোথিসিস কখনো ট্রু না। জাস্ট আমাদের এভিডেন্সটা এরকম হইতে পারে যে নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করতে পারতেছি না, মানে আমরা ব্যর্থ নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে, এটাই আমরা বলতে পারি। আমাদের এভিডেন্সটা নাই এরকম যে নাল হাইপোথিসিসকে আমরা রিজেক্ট করে দিই। মানে আপনি যেটা বলছেন সেটাই, জাস্ট আপনি স্যাম্পলের জায়গায় বলতে হবে আপনাকে যে আমার কাছে এনাফ এভিডেন্স নাই নাল হাইপোথিসিসকে রিজেক্ট করার জন্য। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, যদি আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে আমাদের কনক্লুশনটা কেমন আসবে? আমি তো বললাম যে এরকম, যে ধরেন আহ, আহ, আমার কাছে এনাফ এভিডেন্স নাই, আমি নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারি নাই, তাই আমি নাল হাইপোথিসিসকে না অ্যাকসেপ্ট ভাইয়া, করতেছি। ওটা নাল বলিনি। হাইপোথিসিস যদি অল্টারনেটিভটা আমরা অ্যাকসেপ্ট করি সেক্ষেত্রে, যদি নালটা আমরা রিজেক্ট করি। সেক্ষেত্রে হচ্ছে আমার ডাটা সেটের এভিডেন্সটা আমাকে শো করতেছে যে আমার নাল হাইপোথিসিস সত্য না। সো উই ক্যান রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস এন্ড অ্যাকসেপ্ট দ্য অল্টারনেটিভ। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাই, আমি একটা জিনিস ক্লিয়ার হওয়ার জন্য একটু বলি। ওই যে আমরা টু ওয়ে টেস্টে নাল হাইপোথিসিস ধরলাম যে বার্থ ওয়েটের উপর হচ্ছে এজ আর স্মোকের কোনো সম্পর্ক নেই। এটা এটা আসলে কিসের ভিত্তিতে বা কোন ডাটার উপর ভিত্তি করে আমরা এই নালটা সেট করব? আমি তো হচ্ছে এখানে কাজ করছি নরমালি বার্থ ডেটার উপরে। আমি হচ্ছে আপনাদের প্রথমেই দেখাইছি, আমি এখানে বার্থ ডেটা সেট রান করে নিছি, আপনারা হয়তো বা নোটিস করেন নাই। প্রথম দিকে দেখেন আমি এখানে বার্থ ডেটা সেট রান করে নিছিলাম। এন্ড কার কার মধ্যে করবো এটা অবভিয়াসলি ডিপেন্ড করবে যে আমার কি টপিক নিয়ে আমি কাজ করতেছি, সেই টপিকের আন্ডারে হচ্ছে কোন কোন ভেরিয়েবল গুলোকে আমার টেস্ট করতে হতে পারে, আমার ইন্টারেস্ট কোথায়। দেন আমি প্রিভিয়াস কিছু লিটারেচার পড়বো, লিটারেচার পড়ে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন ভেরিয়েবল গুলোর ইফেক্ট থাকে। এইভাবে আমাকে যাইতে হবে এই প্রসেসটাতে। মানে এখানে তো আমি বলে দিতেছি যে আমি বার্থডের সাথে স্মোক আর এজ কে নিয়ে কম্পেয়ার করতেছি, এটা তো জাস্ট আমার বলে দেওয়া। বাট আপনাকে তো রিয়েল লাইফে কেউ বলে দিবে না, আপনাকে নিজেকে খুঁজে বের করতে হবে যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। মানে আমরা এখন শিখতেছি জাস্ট যে এইভাবে টেস্ট গুলো করতে হয়। এই টেস্ট গুলো ও ধরেন আচ্ছা, আমি তাহলে হ্যাঁ হ্যাঁ, এখন আর কি এটা শুধু এই বোঝানোর জন্য ধরা হয়েছে এই নালটা, বুঝতে পারছি। জি 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 অবশ্যই। মানে এখন আমরা ধরে নিছি যে এই জিনিসগুলো আমরা জাস্ট ধরেন আমার কাছে আমি টেস্ট করতে চাচ্ছি বার্থ ওয়েটের, মানে বার্থ ওয়েটটাকে টেস্ট করতে চাচ্ছি স্মোক আর এজের রেসপেক্টে। ধরেন সাপোজ এটা তো আমি ডিক্লেয়ার করে দিয়ে টেস্ট করতেছি, বাট রিয়েল লাইফে তো কেউ ডিক্লেয়ার করে দিবে না। রিয়েল লাইফ আমরা প্রজেক্ট কিছু রাখছি এই জন্য আপনাদের জন্য। তো প্রজেক্ট যখন কাজ করবো তখন আপনাদেরকে কিভাবে আইডেন্টিফাই করা হয় সেই বিষয়ে হালকা হলেও ধারণা দেওয়া হবে, যে এটা আপনাকে কার কার কোন কোন ভেরিয়েবলের রেসপেক্টে আপনাকে চিন্তা করতে হবে, এই জিনিসটা তখন আপনাকে নিজেকে খুঁজে নিতে হবে আলটিমেটলি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে?
আমরা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক শেষ করছি, সিরিয়াসলি বলতেছি, মানে এনোভা টু মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যদি আপনাদের মোটামুটি না সমস্যা থাকে তাহলে আমরা এবার কাই স্কয়ার টেস্টের দিকে যাব। কাই স্কয়ার টেস্ট ফর গুডনেস অফ ফিট। আমার মনে হয় এই জিনিসটা টার্মটার সাথে আপনাদের পরিচিত হওয়ার কথা। আমরা আজকে যে দুইটা টার্ম পড়তেছি মূলত অ্যানোভা এন্ড কাই স্কয়ার টেস্ট, এই দুইটাই অনেক ইম্পর্টেন্ট। কাই স্কয়ার টেস্টটা হচ্ছে বিশেষ করে যারা সোশ্যাল সায়েন্স বেসড আছেন তাদের এটা খুবই টেস্ট করতে হয়। দেখা যায় যে ক্যাটাগরিক্যাল ডাটা থাকে তাদের, তো তাদের এই জিনিসটা টেস্ট হয়। এন্ড বায়োস্ট্যাটিস্টিক্স তো অনেক ভালোই এই জিনিসটা ইউজ হয়ে থাকে। তো আমরা যখন আমরা যদি এটার দিকে চলে আসি, দেখেন আমরা হচ্ছে প্রপোর্শন টেস্ট নিয়ে আজকে চিন্তা করবো। এখন প্রপোর্শন টেস্ট হচ্ছে কি, আমরা গতকালকে যেরকম আমরা মিন টেস্ট করতেছিলাম যে দুইটা ভেরিয়েবলের মধ্যে টোটাল অবজারভেশন গুলোর মিন, এটার মিন ওইটা মিনের সাথে টেস্ট করতেছিলাম, তো এরকম আমরা বিভিন্ন রকম কাজ করছি। আজকে আমরা মিন না, এখন আমরা প্রপোর্শন নিয়ে টেস্ট করে দেখবো যে কতর মধ্যে কত ছিল, এটার মধ্যে ওটাতে কতর মধ্যে কত হচ্ছে, প্রপোর্শন টেস্ট করে দেখবো। তো প্রপোর্শন টেস্ট করার জন্য আমাদের কিছু টাইপ আছে। প্রথম টাইপটাই হচ্ছে আমাদের ওয়ান প্রপোর্শন টেস্ট, যেমন আমরা কালকে ওয়ান মিন টেস্ট করছি, তারপরে হচ্ছে টু স্যাম্পল মিন টেস্ট করছিলাম, এরকম টু প্রপোর্শন টেস্ট তো আছে এখানে আমাদের। তারপরে আছে কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট, আরেকটা আছে কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। গুডনেস অফ ফিট টেস্টটা মিন করে হচ্ছে আপনার মানে টেস্টটা কতটুকু গুড বা ইফেক্ট কতটুকু, একুরেসি কতটুকু, এটাই আপনার কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট। আর ইন্ডিপেন্ডেন্স হচ্ছে আপনার ডেটা সেটটা কতটুকু ইন্ডিপেন্ডেন্ট, সেটাকে আমি টেস্ট করতে। ওকে, আমরা যদি সিঙ্গেল প্রপোর্শন টেস্ট করতে চাই, এটার বিষয়টা হচ্ছে এরকম, আমি একটু বলি। ধরেন আমরা গতকালকে যেটা করতেছিলাম যে আমি চিন্তা করে নিছিলাম বার্থ ওয়েটের মিনটা হচ্ছে এত, তো আমি এটাকে আমার একটা অ্যাজাম্পশন করা মিনের সাথে কম্পেয়ার করতেছিলাম, তাই না? বলতেছিলাম না যে একটা এক্সপার্ট একটা মিন বলে দিবে, সেই মিনের সাথে আমি কম্পেয়ার করে দেখবো যে ওই মিনের সাথে যায় কিনা, বা আমি কোনো একটা লিটারেচার রিভিউ কোনো একটা মিন পাইছি, সেই মিনের সাথে আমি কম্পেয়ার করতেছি। তো প্রপোর্শন টেস্টের ওয়ান স্যাম্পল যেটা সিঙ্গেল প্রপোর্শনের জন্য, সেটা হচ্ছে এরকম, আমি একটা প্রপোর্শন অলরেডি জানি, সেটা লিটারেচার রিভিউ থেকে পাইতে পারি অথবা কোনো এক্সপার্ট আমাকে সাজেস্ট করতে পারে। তো জানার পরে আমি তার সাথে টেস্ট করতেছি। এটার জন্য আমার দুইটা অ্যাজাম্পশন কাজ করে, সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং আর লার্জ স্যাম্পল সাইজ। র্যান্ডম স্যাম্পলিং কি? র্যান্ডম স্যাম্পলিং হচ্ছে আপনার যে ডেটা সেটটা আছে, ডেটা সেটের ভেরিয়েবল গুলো র্যান্ডমলি থাকতে হবে আপনার। র্যান্ডমলি মিনস তারপরে কি আসবে এটা আপনারা জানেন না, আমরাও জানি না, এটি হচ্ছে র্যান্ডম। আর লার্জ স্যাম্পল কি, আপনার ডেটা সেটটা কি একটু বড় হতে হবে, তারপরে আমরা প্রপোর্শন টেস্ট করতে পারবো। তো প্রপোর্শন টেস্ট করার জন্য যখন আমি সিঙ্গেল, ওই যে বললাম সিঙ্গেল প্রপোর্শন টেস্টে আমরা যেটা করতেছি যে আমরা একটা ভেরিয়েবল জানি, তার রেসপেক্টে টেস্ট করতেছি। তো আমি যদি এখানে দেখাই, পিআর টেস্ট, আমি লিখবো পিআর টেস্ট। ধরেন আমি লো ভেরিয়েবলটাকে টেস্ট করতেছি কোন প্রপোর্শনের রেসপেক্টে, 0.4 প্রপোর্শন টেস্ট। তো পিআর লিখে লিখি প্রপোর্শন টেস্ট, পিআর টেস্ট। আমারটা গতকালকে ছিল টি টেস্ট, টি টি এস টি। তো এরকম জিনিসগুলোতে এটা যদি আমি দেই, দাঁড়ান, তো এখানে দেখতেছি আমরা পিআর টেস্টে লো 0.4, এই জিনিসটাকে যখন আমি টেস্ট করে দেখছি, আমার এটাই হচ্ছে নাল হাইপোথিসিস। দেখেন আমি নাল হাইপোথিসিস, আমার এটাই চলে আসছে 0.04। তো এটাকে যখন আমরা দেখতেছি যে দেখেন তিন রকম রেজাল্ট চলে আসছে, আমরা যেটা চাচ্ছিলাম। তিন রকম রেজাল্টের মধ্যে আমরা মাঝখানেরটা নিয়ে যদি চিন্তা করি, মাঝখানেরটাতে বলছে পি ভ্যালু ইজ নট, মানে কি বলে, প্রপোর্শন ইজ নট ইকুয়ালস টু 0.4। হ্যাঁ, এটাকেই দেখাচ্ছে যে এটার জন্য আমার হচ্ছে পি ভ্যালু আসে 0.0137। দ্যাট মিনস আমার 0.5 এর থেকে এটা ছোট। সো আমি বলতে পারি যে আমি নাল হাইপোথিসকে রিজেক্ট করবো না, অল্টারনেটিভ হাইপোথিসকে অ্যাকসেপ্ট করবো। দ্যাট মিনস অল্টারনেটিভ হাইপোথিস হচ্ছে আমার যে আমার প্রপোর্শনটা 0.4 এর সমান না, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম এখন। ঠিক আছে? আর এই যে এগুলান নরমালি আশা করি আপনারা গতকালকে আমি ওয়ান টেইল আর টু টেইলের বিষয়টা একটু বলে দিছিলাম, সো ওইরকমই সেম। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এখন সেটা হচ্ছে এরকম টেস্ট ফর সিঙ্গেল প্রপোর্শন গেল, এরপরে আমরা দেখবো টেস্ট ফর টু প্রপোর্শন। তো আমরা গতকালকে দুইটা স্যাম্পলের মধ্যে মিন টেস্ট করে দেখছিলাম, সেম এখন এখানেও একটা জিনিস দেখবো যে আমরা দুইটা একটা ভেরিয়েবলেরই দুইটা মিনের মধ্যে মানে টেস্ট করে দেখতে পারি, অথবা দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা টেস্ট করতে পারি। তো এখানে আমাদের এক্সাম্পল হিসেবে একটা রাখা হয়েছে হচ্ছে comparing the proportion of males and females who prefer a particular product. মেল আর ফিমেলের মধ্যে কে কোন পার্টিকুলার প্রোডাক্ট চাচ্ছে, সেরকম জিনিসটার একটা প্রপোর্শন আমরা টেস্ট করে দেখব। তো এখানে আমরা টেস্ট করতে পারি দুই ভাবে, জেড টেস্ট দিয়েও করতে পারি, কাই স্কয়ার টেস্ট দিয়েও করতে পারি, কাই স্কয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স দিয়েও করতে পারি এই জিনিসটাকে। তো প্রথমে আমরা জেড টেস্ট দিয়ে দেখবো, তারপরে আমরা ওই জিনিসটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট দিয়েও দেখে চেষ্টা করবো। তো এখানে এখানেও আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল হতে হবে, লার্জ স্যাম্পল হতে হবে। তো এই জিনিসটা করার প্রসিডিউরটা আমি যদি দেখাই,
তো দেখেন এখানে আমি পিআর টেস্ট করতে চাচ্ছি এইচটি হচ্ছে হাইপারটেনশনটাকে নিয়ে আমি টেস্ট করব। হাইপারটেনশনটা কার ওমেনদের মধ্যে, মানে যারা স্মোক করে টেনশন কেমন, আর যারা হচ্ছে স্মোক করে না তাদের হাইপারটেনশন কেমন, এই প্রপোর্শনটা আমি টেস্ট করতে চাচ্ছি। এটাকে যদি আমি এখন রান করি তাহলে আমার রেজাল্ট চলে আসবে হচ্ছে, আমার রেজাল্টটা দেখেন, এই যে আমি পিআর টেস্ট এটা আমি টেস্ট করছি, টেস্টের রেজাল্টটা হচ্ছে আমার এরকম যে নাল হাইপোথিস হচ্ছে আমার যে স্মোক করে যারা তাদের হাইপারটেনশন, স্মোক করে না যারা তাদের হাইপারটেনশনের ডিফারেন্স 0, দ্যাট মিন্স তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এখন এখানে আমার যে 3টা রেজাল্ট চলে আসছে, তো এখানে আমি দেখতে পাচ্ছি মাঝখানেরটাতে যদি দেখেন যে ডিফারেন্সটা নট ইকুয়ালস টু 0, দ্যাট মিন্স যারা স্মোকিং করে তাদের হাইপারটেনশন, যারা স্মোকিং করে না তাদের হাইপারটেনশন ইকুয়াল না। এইটার পি ভ্যালু হচ্ছে 0.0000, দ্যাট মিন্স 0.05 এর থেকে অনেক অনেক ছোট। তো আমরা বলতে পারি we can reject the null hypothesis and accept the alternative one। ঠিক আছে, এই জিনিসটার কনক্লুশনটা হচ্ছে আমরা এইভাবে ড্র করে থাকি। ওকে, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আমরা টু ওয়ে কন্টিনিউসি টেবল একটা তৈরি করা শিখছিলাম, আপনাদের মনে আছে? টু ওয়ে টেবল যে আপনারা করা শিখছিলেন। হ্যাঁ হ্যাঁ মনে আছে। হ্যাঁ, আমরা একটু সেই জিনিসটাই করার চেষ্টা করবো এখন। তো আমরা যদি করি, দেখেন তো আমি জাস্ট টু এর টেবলটাই করতেছি, পাশে হচ্ছে এটা এই যে কাই 2 লিখে দিতেছি। আমি যদি এটা না দেই তাহলে কি হবে, তাহলে আমার জাস্ট টু এ টেস্টটা হয়েছে। এখানে দেখেন আমার একটা টেবল চলে আসে, কন্টিনজেন্সি টেবল বা টু এ টেবলটা আমার চলে আসে, ক্রস স্টেপ যেটা বলে এই জিনিস চলে আসে। বাট আমি যদি এটাকে টেস্ট করতে চাই যে অ্যাসোসিয়েশন গুলা কতটুকু কি হয়েছে, এটা ইন্ডিপেন্ডেন্স টেস্ট বলে এটাকে, যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট কিনা। যে ধরেন বার্থ ওয়েট যাদের নো আর স্মোকিং যাদের নো তার সাথে বার্থ ওয়েট যার ইয়েস, স্মোকিং যাদের নো তার কোনো রিলেশন আছে কিনা, মানে প্রত্যেকটা একটা আরেকটার সাথে রিলেশন আছে কিনা, এই জিনিসটা আমরা যদি টেস্ট করি তখন আমরা হচ্ছে কাই স্কয়ার টেস্ট দিয়ে এই জিনিসটা টেস্ট করে থাকি। আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন আমার কাই স্কয়ারের ভ্যালু আসে 4.9237। আমি চাইলে কাই স্কয়ার দিয়ে কম্পারিজন করতে পারি, অথবা আমরা যেটা সবচেয়ে আমি সাজেস্ট করি সেটা হচ্ছে যে পি ভ্যালু চলে আসছে আমার এখানে 0.026, দ্যাট মিন্স 0.05 এর থেকে ছোট, তাহলে আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারি। আমাদের নাল হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ নো কোরিলেশন, আর অল্টারনেটিভ হচ্ছে এখানে আমার কোরিলেশন আছে। দ্যাট মিন্স আমি যদি নাল হাইপোথিসিস রিজেক্ট করি তাহলে আমি বলতে পারবো যে না, এখানে একটা কোরিলেশন আছে এই ডেটা সেটগুলো, এই ডেটা সেটগুলো টোটালি ইন্ডিপেন্ডেন্ট না। এই জিনিসটাই আমি এখান থেকে কনক্লুশন ড্র করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এই যে ইন্ডিপেন্ডেন্স ড্র করার জন্য। কেউ কিছু বলতেছেন? তানভীর খান, জি। ওখানে তো পিয়ার হচ্ছে কি মেইনলি পিয়ারসনের কোরিলেশনের জন্য। হ্যাঁ হ্যাঁ, পিয়ারসন কোরিলেশন টেস্ট হ্যাঁ করব। মানে আমরা যদি কোরিলেশন পজিটিভ নাকি নেগেটিভ ওখান থেকে ওটা আমরা বুঝতে পারবো। আর পাশেরটা হচ্ছে কাই স্কয়ারের মানে অ্যানসারটা, এটা না ভাই? জি জি জি, যাচ্ছে জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপরে হচ্ছে এখানে আমরা যেটা সেম পিয়ার টেস্ট যেটা করলাম, যে একটা রেসপেক্টে আরেকটা যদি চিন্তা করে থাকি, যে আমরা পিয়ার টেস্টটা এই যে এরকম করে দেখেন, আমি যদি এটাকে টেস্ট করে থাকি, একটু আগে যেটা করলাম ওই যে কন্টিনিউসিটা বলতে, এখানেও আমরা সেম কাজ করতেছি, বাট এখানে একটু আলাদা ভাবে করতেছি। আমি বলতেছি ডিফারেন্স 0 তাদের, দ্যাট মিন্স আমি ধরে নিলাম যে তাদের মধ্যে কোনো সম্পর্ক, মানে ইন্ডিপেন্ডেন্ট তারা একদম। বাট এখানে আমার দেখেন আমি ইন্ডিপেন্ডেন্টটাকে এই যে মাঝখানেরটাতে দেখেন ডিফারেন্স 0, দ্যাট মিন্স আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি যে না, যে তারা নাল হাইপোথিসকে রিজেক্ট করতেছে, দ্যাট মিন্স অল্টারনেটিভ হাইপোথিস সত্য, তার মানে তাদের মধ্যে একটা কোরিলেশন আছে। এই জিনিসটা এখানে আমি আবার এটাকে এখানে নিয়ে আসতেছি। ঠিক আছে, আচ্ছা কোরিলেশন আছে, দ্যাট মিন্স এটা পজিটিভ কোরিলেশন হইতে পারে, নেগেটিভ কোরিলেশন হইতে পারে, এটা নিয়ে কোনো ইফেক্ট নাই, এটা পরের বিষয়। বাট কোরিলেশন আছে, এটা নিয়ে কিন্তু আছে, কোরিলেশন 0 না, এটাই হচ্ছে কাজ। নেগেটিভ কোরিলেশন একটা কোরিলেশন আর কি, এটাই আসলে বলতে চাচ্ছি। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে কাই স্কয়ার টেস্ট, গুডনেস অফ ফিস্ট। তো এই জিনিসটা হচ্ছে আমাদের যে, মানে আমরা যে একটু আগে যেগুলো করতেছিলাম, যে ধরেন আমরা একটা জিনিস কি বলে, ওই যে এই টেবিলটা নিয়ে একটু এক্সাম্পলটা দিই তাহলে মনে বেটার। ধরেন উপরে যে টেবিলটা দেখতে পাচ্ছেন আমরা, এই যে এই জিনিসটা, এই টেবিলটা দেখি, এই টেবিলটাতে একটু যদি নোটিস করেন আপনারা যে এখানে একটা কন্টিনজেন্সি টেবিল দেখতেছেন। তো লো বার্থ ওয়েট এবং স্মোকিং এর নো স্ট্যাটাসের এরকম আছে 86 জন।
তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার অবজারভেশনটা বলছে 86, বাট আমি যদি প্রপোর্শন চিন্তা করতাম যে আমার এখানে এক্সপেক্টেড একটা রেজাল্ট থাকতো না যে এখানে আসলে 86 না হয় এরকম একটা হওয়া উচিত ছিল, বা ধরেন 80 বা 70 হওয়া উচিত ছিল, এরকম একটা আমি এক্সপেক্ট করতে পারি না? ধরেন আমি একটা কিছু একটা এক্সপেক্ট করতে পারি, এরকম শুধুমাত্র ওইটা না, দেখেন ভিতরে যে 4টা সেল আছে, 4টা সেলের 4টা ভ্যালু আমরা অবজার্ভ মানে এক্সপেক্ট করতে পারতাম। তো এরকম এক্সপেক্টেড ভ্যালুর সাথে এই যে আমার এখানে যে অবজার্ভ ভ্যালুটা আছে, এদের যে ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে নিয়ে যদি আমি কোনো কিছু টেস্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি যে টেস্টটা করবো সেটা হচ্ছে আমার গুডনেস অফ ফিট টেস্ট কাই স্কয়ারের। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আমি আরেকবার একটু বলি। ধরেন এখানে আমার স্মোকিং এর স্ট্যাটাস নো, আর বার্থ ওয়েটের স্ট্যাটাসও হচ্ছে মানে নো। তাহলে এই দুইটা নো এর জন্য আমার অবজার্ভ ভেরিয়েবল মানে কাউন্টটা হচ্ছে 86, এতজনের 86। তো এখন চিন্তা করে দেখেন আমার 86 আসছে, বাট আমি তো চিন্তা করতে পারি যে আমি এক্সপেক্ট করতে পারি না। এক্সপেক্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা আলাদা বিষয়, বাট এখানে আমি এক্সপেক্টেড কত সেটা আমি চিন্তা করতে পারি বা ক্যালকুলেট করতে পারি যে আমার এক্সপেক্টেড হচ্ছে এখানে 70 ধরেন সাপোজ। তো যদি 70 হয়ে থাকে, তো 70 থেকে আমার অবজার্ভটা যে 86, এটা তো অনেক বেশি। তো কত বেশি? 16 বেশি। তো এই বেশিগুলাকে নিয়ে, বেশি বা কম যে ডাইভার্সিটি থাকতেছে, এই জিনিসগুলোকে নিয়ে আমি যখন টেস্ট করে দেখবো যে আমার এক্সপেক্টেড থেকে টেবিলটা কতটা বিচ্যুতি ঘটছে, এইরকম টেস্ট যখন আমি করে থাকবো, সেটাই হচ্ছে আমার গুডনেস অফ ফিট টেস্ট এইখানকার জন্য, কাই স্কয়ার দিয়ে যদি আমি করে থাকি। ঠিক আছে, তো এখানকার এজাম্পশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সিজ ইচ ক্যাটাগরি বি সাফিসিয়েন্টলি লার্জ। আচ্ছা, এই যে এখানে একটু আপনাদেরকে যে দেখাইলাম, এখানে দেখেন 4টা সেলে কি কি আছে, 86, 44, 29, 30। তো এইখানকার যে অবজারভেশন গুলা, এখানকার অবজারভেশন গুলা মাথায় রাখবেন, মিনিমাম 5 থেকে যেন বড় হয়। 5 থেকে ছোট হইলে যে আমরা যে গুডনেস অফ ফিচার কাই স্কয়ার টেস্টটা করি, এটা না আসলে একিউরেট মানে রেজাল্ট দিতে পারে না, এটা একটু ফেইল হয়ে যায় এই জায়গায়। তো এই জায়গায় আপনাদের যে অবজার্ভটা আসবে, এই জন্য আপনারা দেখবেন যে 5-এর থেকে কম আসলে আমরা ওইটাকে একটু অ্যাডজাস্ট করে ইউজ করি। তো আশা করি 5-এর থেকে বেশি আসলে তখন আপনারা এই জিনিসটা নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে আমরা যদি যাই, সেটা হচ্ছে এই যে সেম একটু আগে যেটা করতেছিলাম যে গুডনেস অফ ফিট সিএসইউএফ। ওকে, ধরেন আমি এখানে যাই, ধরেন এবার আমি এটা করলাম, এবার আমার কাজ হচ্ছে এই যে টেস্টটা করি। দেখেন একটু আগে যেটা করতে যাচ্ছিলাম, সিএসজিওএফ তারপরে রেস লিখছি। সিএসজিওএফ মানে হচ্ছে কাই স্কয়ার গুডনেস অফ ফিট, এটাই হচ্ছে আমার সিএসজিওএফ। তারপরে আমি কাকে টেস্ট করতে চাচ্ছি? রেসকে টেস্ট করতে চাচ্ছি, রেসিজমকে, হোয়াইট। এটা দেখেন আমার এক্সপেক্টেড প্রেডিক্টেড যেটা আছে 33, প্রত্যেকটাই আমার 33 প্রেডিক্ট করছে। আমি জানি না কেন, এটা হচ্ছে র্যান্ডমলি প্রেডিক্ট করছে। ফ্রিকোয়েন্সিটাকে 63 হিসেবে প্রেডিক্ট করছে প্রত্যেকটাই। আর অবজার্ভ ফ্রিকোয়েন্সিটা দেখাইছে 96, 26, 67। তো অবজার্ভটা একরকম, ফ্রিকোয়েন্সিটা এরকম, মানে এক্সপেক্টেডটা এরকম। তো এই জিনিসটাকে দেখেন, এটাকে আমার কাই স্কয়ার টেস্ট করে আমার আসছে 39.27 কাই স্কয়ারের ভ্যালু। আপনি চাইলে কাই স্কয়ার দিয়ে কম্পেয়ার করতে পারেন, তো পি এর ভ্যালু আসে 0। দ্যাট মিন্স এখানে অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে। দ্যাট মিন্স আমার অবজার্ভ এক্সপেক্টেড আর অবজার্ভ ফ্রিকোয়েন্সি ইকুয়াল না। এটাই আমার হচ্ছে নাল হাইপোথিসিস কে মিন করতেছে, যে পি ভ্যালুটার উপর জাজ করে আমি এটা বলে দিলাম জাস্ট। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এখানকার কাজ। ওকে, এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে এরকম। এবার আমি রেসকে বলে করে দিব, বাট দেখেন এবার আমার এখানকার যে আমি যেটা আমার ছিল একটু আগে, যেরকম আমি প্রত্যেকটাতে 33.333 ধরে নিছিলাম, এবার আমি এটা ফিক্সড করে দিছি যে আমি চাচ্ছি না ওরকম না, আমার পার্সেন্টেজটা হবে এরকম, মানে আমার ডেটা সেটের মধ্যে 50% হোয়াইটে থাকবে, 20% ব্ল্যাকে থাকবে, আদার্সে থাকবে 30%। আমি এটা ফিক্সড করে দিছি যে আমি এত, আমার যে পুরো ডেটা সেট আছে, আমার পুরো ডেটা সেটের মধ্যে আমি এক্সপেক্ট করতেছি হোয়াইটে থাকবে 30%, সরি 50%, ব্ল্যাকে থাকবে 20%, আদার্সে থাকবে 30%। আমি যদি এটা ফিক্সড করে দেই, সেই ক্ষেত্রে আমি যখন টেস্ট করব, তখন দেখেন আমার পি ভ্যালু কত আসে? 0.06। দ্যাট মিনস এটা আমার 0.05 এর থেকে বড়। দ্যাট মিনস আমি নাল হাইপোথিসিস রিজেক্ট করতে পারবো না। তার মানে আমি যে এক্সপেক্ট করতেছি, আমার অবজারভেশনটা অলমোস্ট সেম, এখানে কোনো আলাদা ইফেক্ট নাই। আর একটু আগেরটাতে আমি যেহেতু বলে দিই নাই, সেহেতু কম্পিউটার কি কোড ধরে নিয়েছিল, বাই ডিফল্ট সে পুরো ডেটা সেটটাকে
সমান 3 ভাগে ভাগ করছে, হোয়াইটের জন্য 33.33, ব্ল্যাকের জন্য 33.33, আদার্সের জন্য 33.33। তো এইভাবে সে পার্সেন্টেজে ভাগ করে নিয়ে মূলত এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করছে। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? এখন আপনারা প্রশ্ন করেন, আমি অনেক কিছু পড়ায় ফেলছি already। আমি একটু আপনাদের প্রশ্ন নিই। আপনারা কি বুঝছেন সবকিছু? আসলে আমি যা পড়ায় ফেলছি অলরেডি। আচ্ছা, ভাই এটার আমার মনে হচ্ছে আপনাদের, ব্যাকআপ জি বলেন। ব্যাকআপ ভিডিওটা দেখার পর আরো কোয়েশ্চেন হয়তো বা আমাদের আসবে। আচ্ছা, সেটা তো অবশ্যই, সেই সুযোগ তো অবভিয়াসলি থাকতেছে, বাট আমি চাচ্ছি ইনস্ট্যান্ট আপনারা যারা ধরতে পারছেন বা যতটুকু বুঝতে পারছেন সেই জিনিসটাও একটু ক্লিয়ার করে নেওয়া উচিত, যেহেতু আমরা এখন লাইভের মধ্যেই আছি। সো আপনাদের যে কোনো রেসপন্স আমি সেটাকে কাউন্টার দিতে পারবো যে আপনারা বুঝতে পারছেন কিনা, আমি রিপ্লাই দিতে পারবো। তো আমার মনে হয় আপনারা যতটুকু বুঝছেন আমি ততটুকুর মধ্যে আপনাদেরকে একটু রেসপন্স কালেক্ট করে থাকি। আমার মনে রেসপন্স কালেক্ট করলে বেটার হবে, ইন্টারেক্টিভ হবে একটু বিষয়টা। তো কেউ একজন নিজে থেকে হ্যান্ড রেজ করে জাস্ট এক্সপ্লেইন করবেন আমরা ওয়ান ওয়ে এনোভাটা কখন করবো। যে কেউ একজন হ্যান্ড রেজ করবেন, নাহলে আমি র্যান্ডমলি চুজ করবো। যে কেউ প্লিজ হ্যান্ড রেজ করে একটু এক্সপ্লেইন করেন যে আমরা ওয়ান ওয়ে এনোভাটা কখন করব। আপনারা তো বুঝছেন, আমি আপনাদের রেসপন্স দেখে তো এটাই মনে হচ্ছিল, নাকি কেউই বুঝেন নাই আসলে? ভাইয়া কাইন্ডলি আরেকবার এক্সপ্লেইন করলে বেটার হতো। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে এই ধরনের প্রশ্নগুলো চাচ্ছিলাম, বাট আপনারা কেউই প্রশ্ন করতেছেন না, তার মানে আমি ধরে নিছিলাম যে আপনারা সবাই বুঝছেন। এখন আপনারা বলতেছেন। আচ্ছা যাই হোক, এনোভা ওয়ান ওয়েটা হচ্ছে যখন আমি একটা রেসপেক্টে টেস্ট করতেছিলাম, মানে হচ্ছে আমি একটা ধরেন মার্কের রেসপেক্টে জাস্ট চিন্তা করতেছিলাম যে একটা স্কুলের মধ্যে ধরেন আমি একটা স্কুলে গেছি, একটা স্কুলে যাওয়ার পরে আমি 3 রকম মেথডে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে। 3 রকম মেথড কি? একটা হচ্ছে জাস্ট আমি লিখবো, কোনো কিছু মুখ দিয়ে বলবো না, এই একটা মেথড আমি ফলো করলাম। একটা মেথড হচ্ছে আমি হোয়াইট বোর্ডে লিখবো না কোনো কিছু, জাস্ট মুখ দিয়ে বলবো, এটা একটা মেথড। আর একটা মেথড ধরেন হচ্ছে এরকম যে আমি পড়াবো না, লিখবো না, স্টুডেন্ট জাস্ট র্যান্ডমলি এসে পরীক্ষা দিবে। 3টা মেথড আমি ফলো করতেছি। তো 3টা মেথডে স্টুডেন্টরা 3 রকম মার্ক পাবে অবভিয়াসলি, একটা একই এক্সামে হলো। তো এই যে তারা যে বিভিন্ন রকম মার্ক গুলো পাইলো, এই মার্ক গুলোর মধ্যে যে ইফেক্ট আমি টেস্ট করতে চাই যে কোন মেথডটা বেটার ছিল, এটা কিন্তু একই ভেরিয়েবল। তো এই যে আমি যখন টেস্ট করতে চাচ্ছি, এই টেস্টটা করার জন্য আমার মূলত ওয়ান আই অনুভব আমি টেস্ট করবো। ঠিক আছে, যে আসলে যে মেথডের কোনো ইফেক্ট আছে কিনা আমার রেজাল্টের উপরে। মানে অ্যানোভার কাজটাই হচ্ছে আপনার কম্পেয়ার করা, এমন কিছু জি জি তো? জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা যখন টু এটা করব তখন আমরা দুইটা ডাটা সেটের উপর কম্পেয়ার করব। 2টা ভেরিয়েবলের উপরে আমরা কম্পেয়ার করবো, জি। জি জি। 2টা বা তার বেশি, টু এতে। আচ্ছা, এরপর আমরা যেগুলো শিখলাম, আচ্ছা আপনাদের মধ্যে কেউ একজন এক্সপ্লেন করেন, আমি তো বললাম আবারও আপনাদেরকে সুযোগ আচ্ছা ভাই, দিতেছি, আপনারা আরেকটা কেউ একজন। কথা। জি, আহ, আমরা হচ্ছে দেখলাম যে জেড টেস্ট বা কাই স্কোয়ার টেস্ট যে কোনো একটা করা, তো এই দুইটার মধ্যে কোনটা বেশি ভালো হয় করলে, বা মানে না না, ডিফারেন্সটা কি? দুইটা আপনি হয়তো বলতেছেন কোনটার ক্ষেত্রে, দাঁড়ান একটু। আচ্ছা, এই যে এখানে টেস্ট ফর টু প্রপোর্শনের ক্ষেত্রে এটা আসলে ডিপেন্ড করবে। জেড টেস্টটা করি আমরা হচ্ছে কন্টিনিউয়াস ডেটার জন্য, আর কাই স্কয়ার টেস্টটা তো নরমালি করি আমরা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটার জন্য। ওই যে আমি লিখে দিছি পাশে 2x2 কন্টিনজেন্সি টেবলের জন্য আমরা যখন করবো। ঠিক আছে, জি ভাই। আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন এখন এক্সপ্লেইন করেন আমরা ওয়ান ওয়ে অ্যানোভাটা কিভাবে কখন করব। আমি অলরেডি একটু আগে বললাম, আবারও চাচ্ছি আপনারা একটু রেসপন্স করেন।
কি আমি তো বললাম একটু আগে, তারপরও কি আপনাদের বুঝতে না পারলে জিজ্ঞাসা করেন, আমি আবারও বলছি। মানে বিষয়টা কি এমন, আমি যদিও ক্লিয়ার না, যে আমরা একটা কাজ করব, তো ওই কাজটা আমরা বিভিন্ন মেথড ফলো করে করব, এবং যে মেথড গুলো ফলো করে করতেছি সেই মেথড গুলো আমরা কম্পেয়ার করব যে কোনটা বেশি ভালো বা কোনটা কোনটার থেকে বেটার, এমন কিছু। না, কোনটা কোনটার থেকে বেটার এটা হচ্ছে আমার টুকিস টেস্ট। আমি প্রথমে দেখবো যে এই যে মেথড গুলার কোনো ইফেক্ট আছে কিনা। আমি মেথড বিভিন্ন রকম ইউজ করতেছি, যে মেথড ইউজ করেও কোনো চেঞ্জ আসতেছে না, এইটা আমি টেস্ট করে দেখবো চেঞ্জ আসবে কি আসবে না। ওভারঅল টেস্ট, এটাই হচ্ছে আমার এনোভা টেস্ট। ওভারঅল টেস্টের ভিতরে স্পেসিফিক ভাবে আমি যখন টেস্ট করতে চাইবো যে এই মেথডের কতটুকু ইফেক্ট, ওই মেথডের ইফেক্ট কতটুকু, তখন হচ্ছে আমাদের ওই যে টুকিস টেস্ট। তার মানে ওয়ান ওয়ান কি জানি, মানে ওয়ান ওয়ে ওয়ান এনোভা। স্টেপের যেটা আছে, জি জি, ওয়ান ওয়ে অ্যানোভাটা হচ্ছে আমরা জাস্ট এমন কোশ্চেন থাকবে যে ইফেক্ট আছে কিনা, হ্যাঁ অথবা না। আর টু ওয়েটার বিষয়টা থাকবে যে কোনটার কতটুকু ইফেক্ট, বা দুইটার মধ্যে কম্পেয়ার করা, দুইটা বা তার বেশি, তাই তো? হ্যাঁ, দুইটা ভেরিয়েবলকে আমরা কম্পেয়ার করবো। জি, ভাবনা সেন। আচ্ছা ভাই, ওয়ান ওয়েতে এরকম উদাহরণ হতে পারে যে আমি একটা শপিং সেন্টারের গড় বিক্রয় 3 ভাবে কাউন্ট করব, যে 3টা ট্রেন্ড আমি ফলো করতে পারি। যেরকম একবার যে আমি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করে দেখলাম আমার গড় বিক্রয় বাড়ে নাকি। আবার আমি দেখতেছি যে আমি যদি প্রত্যেকবার কাস্টমার ঢুকার পরে একজন করে বিক্রয় কর্মী গিয়ে তার সাথে এঙ্গেজ করে দেই, তাহলে আমার বিক্রি বাড়ে নাকি। অথবা আমি কোনো খেলাধুলার আয়োজন করে কোনো প্রাইস টাইজের ব্যবস্থা করলে আমার বিক্রয় বাড়ে নাকি। এরকম 3টা যদি আমি কম্পেয়ার করি 3টা ট্রেন্ডকে গড় বিক্রয়ের জন্য, তাহলে তখন আমি অ্যানোভা ব্যবহার করব ওয়ান ওয়েতে। হ্যাঁ, ওয়ান ওয়েতে তখন করতে পারবেন আপনি। ওকে ভাইয়া তাহলে কি ওয়ান ওয়ে অ্যানোভাতে সবসময় 3টা মেথডকেই ফলো করতে হবে? না না না, আপনি এখানে দুইটা মেথডকে ফলো করতে পারেন, চারটা মেথডকে ফলো করতে পারেন, মানে জাস্ট একটা জিনিস নিয়ে আপনার চিন্তা করতে হবে আর কি। যে কোনো একটা মেথডকে ফোকাস করতে হবে এরকম কিছু? না না না, আমি মনে হয় বোঝাতে পারতেছি না, আমি বলি একটু। ধরেন আমরা দুইটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমি হচ্ছে ওই যে একটা জমির এক্সাম্পল দিতেছিলাম, যে আমরা জমিতে ফসল কতটুকু হবে সেটা বের করতে চাচ্ছি। তো এটা বের করার জন্য আমি যখন শুধুমাত্র বলবো যে আমি কোন ফার্টিলাইজারটা ইউজ করতে, মানে ধরেন আমি ধরেন দুই রকম ফার্টিলাইজার ইউজ করতেছি, একটা হচ্ছে ইউরিয়া সার, একটা হচ্ছে পটাশিয়াম সার। এই দুইটা ধরেন, আরেকটা ধরেন জিপসাম। তিনটা জিনিস আমি ইউজ করতেছি। আমি জানি না কোনটা সার আসলে, আমার জাস্ট এক্সাম্পল হিসেবে দিতেছি। তো ইউরিয়া, পটাশিয়াম আর জিপসাম আমি তিনটা ইউজ করছি জমিতে। এন্ড তারপরে আমি ফলনটা নিতেছি, কাউন্ট করতেছি। তো যখন আমি ফলনটা কাউন্ট করতেছি তখন আমি জাস্ট এইটুকু টেস্ট করতে চাচ্ছি যে এখানে আসলে মাটিতে আমি যে সারগুলো ইউজ করছি, সার ইউজের ফলে আমার মাটিতে কোনো হচ্ছে যে ফলনের কম বেশি আসছে কিনা। এই জিনিসটাই হচ্ছে আমার যে কি বলে ওয়ান ওয়ে অনুপাতে। এরপরে এর পাশাপাশি যখন আমি যদি এই জিনিসটাকে ইনক্লুড করি যে শুধুমাত্র জমিতে সার ইউজ না, এবার আমি জমির যে ভ্যালু মানে অবস্থান, ধরেন জমিটা কিরকম ভালো, কোয়ালিটি কিরকম, এরকম এই জিনিসটাও যখন আমি ইনক্লুড করবো, ধরেন জমির কোয়ালিটি একটাতে 10%, একটাতে 20%, একটাতে 50%। তো এই যে জমির কোয়ালিটি প্লাস ফার্টিলাইজার ইউজ, এই দুইটা ভেরিয়েবলকে টোটালি আমি যখন কম্পেয়ার করব জাস্ট ফলনের সাথে, তখন মানে হচ্ছে টু ওয়েতে চলে যাচ্ছে। দ্যাট মিনস আমি দেখেন প্রথমে শুধু সার নিয়ে কথা বলতেছিলাম, সারের মধ্যে কিন্তু 3টা লেভেল আছে। আবার যখন জমি নিয়ে কথা বলতেছি, জমির মধ্যে কিন্তু 2টা বা 3টা বা 4টা লেভেল আছে। এক একটা ভেরিয়েবলের আন্ডারে কয়েকটা করে লেভেল থাকতেছে। যখন শুধুমাত্র একটা ভেরিয়েবল নিয়ে কাজ করব তখন হচ্ছে ওয়ান ওয়ে, আর যখন 2টা বা তার বেশিতে যাবো তখন টু ওয়ে অনুপাতে চলে যাবো। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছি। জি, আনিয়া ফামিন আপু। ভাই, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসোসিয়েশন বের করার জন্য তো আমি কাই স্কোয়ার টেস্টটাই করতে পারি, সেম হচ্ছে ফার্টিলাইজারের ক্ষেত্রেও করতে পারি, তাহলে অ্যানোভাটা কেন করতেছি? আমি বলি, ফার্টিলাইজারের ক্ষেত্রে আপনি যেটা সরি, কাই স্কয়ার টেস্টের ক্ষেত্রে আপনি যেটা বলতেছেন, কাই স্কয়ার টেস্ট মূলত আমি যেটা টেস্ট করে দেখবো যে আমার এক্সপেক্টেড আর হচ্ছে যে আমি যে কাউন্টটা পাইতেছি অবজার্ভ, সেই দুইটার মধ্যে আমি চেক করে দেখি যে কতটুকু হচ্ছে রিলেশন আছে তাদের মধ্যে। ঠিক আছে, অ্যাসোসিয়েশনটা টেস্ট করে দেখতেছি। বাট আমরা এনোভা যখন করি, এনোভা করার ক্ষেত্রে হচ্ছে বিষয়টা এরকম যে শুধুমাত্র ইফেক্ট না, ডিপেন্ড করছে। আমি একটা ভিজুয়ালাইজ দেখাই আপনাদের, কেমন মানে এটা বেশি বেটার হবে।
কিছু আছে এখানে। হ্যাঁ, আমরা তো নিজেরাই একটা গ্রাফ তৈরি করছিলাম, অত দূরে না যাই। এই যে এখানে দেখেন, এই গ্রাফটা তো আমরাই তৈরি করছিলাম। এটাতে একটু চিন্তা করে দেখেন, এইখানে আমরা জাস্ট দেখতেছিলাম যে বার্থ ওয়েটের উপরে রেসিজমের কতটুকু ইফেক্ট আছে। দেখেন আমি এখানে টেস্ট করতেছিলাম যে মূলত টোটালি ওভারঅল যদি আমি চিন্তা করে দেখি, ওভারঅল এই যে রেসিজমের যে বিষয়টা আছে, এই বিষয়টা জাস্ট বার্থ ওয়েটের উপরে ইফেক্ট ফেলে কিনা এতটুকুই আমি চেক করতেছি। জাস্ট দুইটা ভেরিয়েবলকে আমি ডিরেক্টলি কম্পেয়ার করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়ান ওয়েতে। যখন আমি দুইটা ভেরিয়েবলকে ডিরেক্টলি কম্পেয়ার করব তখন হচ্ছে আমার টু ওয়েতে চলে যাবে। আর কাইস্কার টেস্ট তো বললাম একটু আগে, কাইস্কার টেস্ট হচ্ছে দুইটার মধ্যে আমি সম্পর্ক আছে কিনা এটা দেখতেছি। দুইটা দুইটা করে ভেরিয়েবল নিয়ে আমি কাইস্কার টেস্ট করে থাকি নরমালি। হ্যাঁ মানে ভাই সম্পর্ক থাকা মানেই তো হচ্ছে ইমপ্যাক্ট আছে, আমি তো এটা দিয়েই টেস্ট করতে পারি, সেটাই বললাম। বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে একটা মডেল এস্টাবলিশ করি, আর কাইস্কোয়ারে আমরা কোনো মডেল এস্টাবলিশ করি না, এটাই পার্থক্য। কাই স্কোয়ারে আমাদের কোনো মডেল এস্টাবলিশ করা হয় না। কাই স্কোয়ারে আমি যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু মাইনাস অবজার্ভ ভ্যালু, এটাই সূত্র ছিল একটা, এক্সপেক্টেড ভ্যালু মাইনাস অবজার্ভ ভ্যালু স্কোয়ার, এরকম কি জানি একটা, দাঁড়ান আমি একটু যদি দেখাই। কাই স্কোয়ার, এই যে দেখেন, এই যে কাই স্কোয়ারের জন্য যে আমরা সূত্রটা ইউজ করে থাকি সেটা একটু দেখেন। এই যে দেখেন, কাই স্কোয়ারের জন্য এখানে যে আমরা যেটা ইউজ করে থাকি সাম ওভার ওই যে অবজার্ভ ভেরিয়েবল মাইনাস এক্সপেক্টেড ভেরিয়েবল হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্সপেক্টেড ভেরিয়েবল, এই যে এদের রেশিও নিয়ে আমি হচ্ছে সাম ওভার করলে যে ভেরিয়েবলটা পাই সেটাই হচ্ছে আমার কাই স্কোয়ারের ভ্যালু। এটা কোনো মডেল ফিট করতে পারতেছি না, আমি জাস্ট একটা ভেরিয়েবলের মধ্যে এক্সপেক্টেড ভ্যালু আর অবজার্ভ ভ্যালু নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, মূলত এক্সপেক্টেড আর অবজার্ভড এর মধ্যে আমি এখানে রিলেশন দেখতেছি, আর ওইখানে আমি একটা ভেরিয়েবলের সাথে আর বুঝতেছিলাম মূলত। আমি কি বুঝাতে মানে পারছি? কাই স্কোয়ারে আপনার শুধু একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতে পারছি, আর অ্যানোভাতে আমরা দুইটা বা তার বেশি ভেরিয়েবল কম্পেয়ার করতে পারছি, এইটাই পার্থক্য। একটা ভেরিয়েবল বলতে আমি কাই স্কোয়ারের ক্ষেত্রে একটা ভেরিয়েবল বলতে না, আমি একটু বলি। এখানে একটা ভেরিয়েবল না, অবজার্ভটাতে আমরা দেখেন আমরা এটাকে যখন কাজ করতেছিলাম এটা কিন্তু এরকম ছিল যে দেখেন আহ যে লো বার্থ ওয়েটে যখন সে নো, এখানে স্মোকিং এ তখন সে নো, এরকম ছিল 86 জন। তার মানে হচ্ছে এখানে দুইটা ভেরিয়েবল নিছি কিন্তু আমি, বাট বললাম তো একটা আউটপুট ভেরিয়েবল হিসেবে কাজ করছে, মানে কলাম বরাবর কাজ করছে, একটা লো বরাবর আমার রো বরাবর কাজ করছে। দুইটার ইন্টারসেকশনে একটাই ভ্যালু পাইছি 86, তাকে নিয়ে আমি কাজ করছি। বাট আমি যখন এনোভা করছি তখন আমি শুধুমাত্র এই দুইটার উপর ডিপেন্ডেন্ট থাকতেছি না, আমি এখানে আরো দূরে যাচ্ছি। ঠিক আছে, আমি এখানে একটা জিনিস এক্সপ্লেন করছি অলরেডি, আপনার মনে নোটিস করেন নাই। আমি একটু জিনিসটা আরেকবার দেখাই আপনাদেরকে যে দেখেন ওয়ান ওয়ে এনোভাটা আমরা কখন করতেছি এই জিনিসটা একটু দেখেন। এখানে দেখাইছি হচ্ছে ওয়ান অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স ইজ ইউজড when you have a categorical independent variable, আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটাগরিক্যাল টু or more categories, এটা নরমালি ডিস্ট্রিবিউটেড ইন্টারভাল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিনস আমি যখন আমার যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড হতেছে আমার কাছে। কাই স্কোয়ারের ক্ষেত্রে এটা নট ম্যান্ডেটরি যে নরমালি হতে হবে। কাই স্কোয়ারের গ্রাফটা হচ্ছে এরকম, আমরা একটু আগে দেখতেছিলাম যেগুলো, এই যে দেখেন এটা হচ্ছে কাই স্কোয়ারের গ্রাফ। কাই স্কোয়ারের গ্রাফটা হচ্ছে এখানে উঠে গেছে, দেন এটা শো হয়ে গেছে, এই যে পজিটিভলি স্কিউড যেটাকে বলে। আর আমরা যদি নরমাল গ্রাফটা দেখি, নরমাল ডিস্ট্রিবিউশন বা জেড টেস্টের যেটা নরমাল ডিস্ট্রিবিউশন, নরমাল ডিস্ট্রিবিউশনের গ্রাফ হচ্ছে একদম স্কিউ, মানে কোনো স্কিউনেস নাই, একদম প্রথম দিকে উঠছে সুন্দর মতো, নামে গেছে সুন্দর মতো, এটাই হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? কনফিউশন থাকলে বলতে পারেন, সমস্যা নেই। হ্যালো।
হ্যালো। হ্যাঁ ভাই, আমাদের মনে হয় বুঝছি, পরবর্তীতে অ্যাসাইনমেন্ট করতে গেলে হয়তো আসলে আরো বুঝতে পারবো যে পারতেছি কি পারতেছি না, বাট বেসিকটা বুঝে গেছে। আচ্ছা, এটাই যদি আপনারা বেসিক বুঝে থাকেন তাহলে আমার মনে হয় এনাফ। আচ্ছা ভাই, তবু আরেকবার একটু জিজ্ঞেস করি, এখানে ওয়ান ওয়েতে একটা যে উদাহরণ ছিল যে স্কুলে আমি 3 ভাবে পরীক্ষা নিয়ে রেজাল্টটা দেখতেছি, যে কোনটাতে কিরকম রেজাল্ট আসতেছে বা গড়টা কম্পারিজন করতেছি। তারপর আমি একটা এরকম রিপোর্টে ফাইনালাইজ করলাম যে দ্বিতীয় পদ্ধতিটা আমার সবচেয়ে বেশি কাজে দিছে। তো পরবর্তীতে কেউ আমার রিপোর্টটা যখন ব্যবহার করবে, সে তখন কাই স্কোয়ার ব্যবহার করবে, তাই না? যে এক্সপেকটেশন আমারটা মিলে যে তারও এরকম রেজাল্ট আসতেছে কিনা। হ্যাঁ, সে তখন কাই স্কয়ার ইউজ করতে পারবে। মূলত কাই স্কয়ারটাতে আমরা হচ্ছে ডিরেক্টলি দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের নিয়ে কাজ করি, ডিরেক্ট দুইটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, ঠিক আছে। আর আমরা এইখানে কাজ করতেছি হচ্ছে কি, ধরেন প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে ধরেন আমরা যখন এনোভা করি, আমি যদি বলি এনোভার ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে আমরা মিন কম্পেয়ার করতেছি। আপনি দেখেন তো মিন কোন ভেরিয়েবলের আসে? মিন কি হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে মিন আসতে পারে? আপনারা একটু বলেন, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলে কি মিন আসতে পারবে? না, তখন তো প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরি, আবার কোন ক্যাটাগরিতে তখন ওইটা স্ট্রিং হয় সাধারণত। তখন আমরা কাউন্ট করতে পারবো, জাস্ট কাউন্টের বাইরে আমরা মিন আনতে পারবো না। বাট এনোভাতে মূলত আমরা মিন টেস্ট করি, ঠিক আছে। মিনটাকে আমরা একটা আরেকটার সাথে কম্পেয়ার করে থাকি, দুইটা বা তার বেশি যখন প্রুভ হয়ে যায়, যেটা বলতেছিলাম যে আমরা ধরেন ওই যে 3টা মেথড ইউজ করতেছি, তো এরকম ইস্যুগুলো তখন চলে আসে আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে। মূলত ডাটা টাইপের উপরে ডিপেন্ড করতেছে। যাই হোক, মানে আমি আবারও একটু বলি, তাহলে আমি আবার একটু সামারি করি এই দুইটা জিনিস, যেহেতু আপনারা কনফিউশনে বলতেছেন। কাই স্কোয়ারের মধ্যে দুইটা ভেরিয়েবলই হইতে হবে আপনাকে ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে কি, আপনারা বুঝছেন অলরেডি, ক্যাটাগরিক্যাল মানে হচ্ছে যেখানে জাস্ট ক্যাটাগরি থাকবে, আর কিচ্ছু থাকবে না, কোনো কন্টিনিউয়াস ডেটা সেট থাকবে না। আর এনোভাতে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ক্যাটাগরিক্যাল হইতে পারবে, বাট আপনার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাস্ট বি কন্টিনিউয়াস। যেমন আমরা বলতেছিলাম 3টা স্কুলে যখন আমরা টেস্ট করছি, 3টা স্কুলে টেস্ট করলে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম মার্ক পাইছে। তো চিন্তা করে দেখেন, মার্কটা কি আপনি ইন্টারভালের মধ্যে পাচ্ছেন, যে এত থেকে এত রেঞ্জের মধ্যে মার্ক, এত থেকে এত রেঞ্জের মধ্যে মার্ক, এরভাবে কিন্তু আমরা কালেক্ট করতেছি না, আমরা কালেক্ট করতেছি ডিরেক্ট মার্ক। দ্যাট মিনস এটা কন্টিনিউয়াস, কেউ 70.5 পেতে পারে, আবার কেউ 70.0005 পেতে পারে। নর্মালি টিচাররা দেন, আবার পাইতে তো পারে সে, মানে এটা একটা কন্টিনিউয়াস ডেটা সেট। তো এইরকম কাজের জন্য আমরা তখন এনোভা করে থাকি। এখানে আপনি চাইলেও আপনি হচ্ছে কাই স্কয়ার ফিট করতে পারবেন না, কারণ আপনি এখানে কাউন্ট করতে পারবেন না। আপনি দেখেন একজন পাইছে ধরেন 70 পাইছে ধরেন 10 জন, আবার একজন 70.5 পাইছে এরকম 17 জন। তো আপনি কোনটাকে কিভাবে কাউন্ট করবেন? এইভাবে কাউন্ট করতে আপনি পারবেন না। তো সেই ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে এনোভা ইউজ করে থাকি, এগুলাকে আমরা মিন করি এই জন্য ডিরেক্টলি, ঠিক আছে। দ্যাট মিনস এনোভাতে আমাদের একটা বা বেশি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হবে ক্যাটাগরিক্যাল, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হবে কন্টিনিউয়াস। আর হচ্ছে আপনার কাই স্কয়ার টেস্টের মধ্যে সবগুলোই হবে আপনার ক্যাটাগরিক্যাল। এটাই পার্থক্য, মেইন পার্থক্য হচ্ছে এটা, ঠিক আছে। আর আপনাদেরকে হচ্ছে লেকচার প্লাস ডেটা সেট দিয়ে দেওয়া ছিল, ডু ফাইলটা আপনাদেরকে আমি একটু মনে দিয়ে দিই, ঠিক আছে। এখন আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, অথবা আমরা মনে ক্লাস শেষ করতে পারবো। ভাই অ্যাসাইনমেন্ট কবে দেওয়া হবে? আপনাদের মোটামুটি অ্যানালাইসিসের পোর্শনটুকু যেহেতু শেষ করা হয়েছে, সো এখন হচ্ছে আপনাদেরকে আবার একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আমরা হচ্ছে মূলত এটার উপরে ডিপেন্ড করতেছিলাম যে আমাদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল কাজগুলো শেষ হচ্ছে কিনা, কারণ স্ট্যাটিস্টিক্যাল কাজগুলো আসলে একটা দিলে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। সো আমরা চাচ্ছিলাম যে সবকিছু একসাথে কভার করতে। দেখি আমরা হচ্ছে দু একদিনের মধ্যে হয়তো আপনাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দেবো। একটা উইক গ্যাপ থাকতে পারে হয়তো আপনাদের জন্য। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস জাস্ট দেখায় রাখি, সেটা হচ্ছে এরকম, আপনারা যে টেস্ট গুলো করলাম আমরা তো সবগুলো কোড লিখছি। তো নরমালি স্ট্যাটিস্টিক্সে যাওয়ার পরে আপনারা যদি চান এখান থেকে সবগুলো টেস্টই করতে পারবেন। লাইক আপনি যদি এখানে হচ্ছে এই যে ওয়ান ওয়ে টেবল, টু ওয়ে টেবল তো আপনাদেরকে দেখাইছিলাম, এই যে এখানে টি টেস্ট গুলো কই, এই যে এখানে আচ্ছা, টেস্ট অফ হাইপোথিসিস। আমরা যে হাইপোথিসিস টেস্ট করি, যে টি টেস্ট করা আমরা এখানে শিখছি, তারপরে হচ্ছে জেড টেস্ট করা আমরা দেখছিলাম, তারপরে ইফেক্ট সাইজ, বাইনোমিয়াল, এখানে যে প্রপোর্শন টেস্ট আমরা এখন যেটা দেখলাম সেটা এখানে আছে। তো এইভাবে এখান থেকে আমরা সবকিছু বের করতে পারি আলটিমেটলি, ঠিক আছে। আমরা যখন যেটা চাইবো তখন আমরা সেটাই করে ফেলতে পারবো, আই গেস।
আমার মনে হয় আমরা শেষ করতে পারি এতটুকুতেই, আর তেমন কিছু রাখা উচিত না। ঠিক আছে, সবাইকে আপনাদের ধন্যবাদ। আপনাদের যদি কোনো ধরনের ডাউট ফিল হয়, আমার মনে হয় আপনারা হচ্ছে গ্রুপ তো আছে আপনাদের সবার জন্যই খোলা হয়েছে, যেহেতু আপনারা হচ্ছে টেক্সট করবেন, সেখানে কেউ না কেউ সলভ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভাইয়া একটা ভাইয়া কথা ছিল ভাইয়া, আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো ভাই আমাদের অলরেডি হয়ে গিয়েছে, ওগুলার কি ভাইয়া কোনো মানে সলভ টাইপ দেওয়া যায় অ্যাটলিস্ট, তাহলে বুঝতাম যে না অ্যাটলিস্ট আমাদেরটা ঠিক আছে, মানে যেগুলা করছি এটা নিয়ে একটু মানে প্রবলেম মানে হচ্ছে আর কি। আচ্ছা, আমরা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে একটা হচ্ছে সেমিনার রাখার চেষ্টা করব, এটা আমাদের প্ল্যান আছে। আমি এখন শিওর না, আমি হচ্ছে আপনাদের আপন ভাইয়ের সাথে কথা বলছিলাম, পাশাপাশি হচ্ছে যিনারা অ্যারেঞ্জ করতেছে তাদের সাথেও কথা বলছিলাম যে এরকম একটা সেশন রাখা যায় কিনা। জাস্ট হচ্ছে আপনাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্ট গুলো হয়তো বা সলভ আপনাদেরকে দেখানো হবে না, কারণ সলভ দেখালেই আসলে আলটিমেটলি নিজেদের করার ইচ্ছা থাকে না। আমরা হচ্ছে আপনাদেরকে প্রসিডিউর গুলাকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো যে এটা এইভাবে সলভ করতে পারতেন, ওটা ওইভাবে সলভ করতে পারতেন, দেন আপনারা জি যেভাবে ভাই সলভ করে অতটুকু থাকেন ভাইয়া, ultimately। ওই ভাই অতটুকুই ভাইয়া জাস্ট। হ্যাঁ, এরকম একটা সেশন আমরা রাখার চেষ্টা করছি, মানে আমি কথা বলছি অলরেডি, সো আশা করি আমরা রাখতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার মনে হয় আমরা শেষ করতে পারি তাহলে, আপনাদের যদি আর কোনো কথা না থাকে। ধন্যবাদ আপনাদের আচ্ছা সবাইকে নাইম ক্লাসে ভাই থাকার। হচ্ছে, জি জি, জি ভাই। হ্যাঁ বলছিলাম যে রেকর্ড গুলো আমরা দেখে প্র্যাকটিস করি, নেক্সট ক্লাসে একটু প্রথম 10 মিনিট সময় দেন প্রশ্ন টশ্ন করার জন্য। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাস মেবি আপনাদের আপন ভাই দিবে, সো উনি হয়তো সময় দিবে, আমি কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে থাকবো ইনশাআল্লাহ। তো সমস্যা নেই, আপনাদের যে কোনো জিনিসে ইফ নিড আমি রেসপন্স করবো, সমস্যা হবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে ক্লাসে থাকার জন্য কষ্ট করে। অনেক রাত হয়ে গেছে, আমি আসলে দুঃখিত, আমার একটু লেট হচ্ছিল আজকে, এই জন্য একটু ভালোই লেট হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।